ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো জেনারেল রুলস অফ ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং এর সাধারণ যে নিয়ম কানুনগুলো, সেই নিয়ম কানুনগুলো আমরা আজকের ক্লাসে শিখবো, এবং স্পেশালি ফাইবারের বিভিন্ন রুলসগুলো, যে রুলসগুলো প্রত্যেকটা ফ্রিল্যান্সারকে জানতেই হবে। ওকে, এই রুলসগুলো না জানার কারণে অনেক রকমের প্রবলেম তৈরি হয়। অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায়, অনেকের বাইরের সাথে প্রবলেম তৈরি হয়, অনেক রকমের কি প্রবলেম হয়। তো আজকের ক্লাসটা শেষ পর্যন্ত যারা করবেন, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত যারা করবেন, তারা অনাকাঙ্ক্ষিত সকল রকমের সমস্যা থেকে সবসময় সেফ থাকবেন। আমি দেখি আমার সাথে কে কে আছেন। ওকে, আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আমি দেখি অনেকেই যুক্ত আছেন আমার সাথে। সবাই ভালো আছেন? সবাই একটু হাত দেখান তো আমাকে। সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, একটু দেখি দাঁড়ান। এদিকে দেখতে পাচ্ছি রোনেল। রোনেল, আমাকে শুনতে পাচ্ছেন? একটু হাত দেখান, জাস্ট হাত দেখালে হবে। আমি তো সাউন্ড অন করে দাঁড়ান, আমি সাউন্ড অফ করি। রোনেল, আপনি কোত্থেকে? রোনেল রাঙ্গামাটি থেকে। রোনেল, আপনি কি আজকে প্রথম? আজকে প্রথম। ভেরি গুড। বলতে ওই প্রোফাইলটা করছে, একটু দেখে দিলে ভালো হয়। আমি যখন ক্লাসে থাকবো, মানে আমাদের ক্লাসে রেকর্ড হচ্ছে, হ্যাঁ, এই ক্লাসটার মধ্যে আমি ক্লাস শেষ করার পর আমি সাপোর্টের জন্য সাপোর্ট দেবো, ক্লাস শেষ করার পর। ঠিক আছে, এখন শুধুমাত্র আমরা ক্লাস নিয়ে কথা বলবো, সাপোর্ট নিয়ে এখন না। আমি ক্লাস শেষ করবো, তারপর আমি সাপোর্ট দেবো। আচ্ছা, তারপর হচ্ছে শাহানুর প্রধান। শাহানুর আমার ঘরে একটু দাঁড়ান। ফেরদৌস। ফেরদৌস, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কথা বলেন। ফেরদৌস, ফেরদৌস আপনি কোত্থেকে? মুন্সিগঞ্জ থেকে স্যার। ঠিক আছে, মুন্সিগঞ্জ থেকে ফেরদৌস। আলামিন কোত্থেকে? স্যার পটুয়াখালী থেকে। বুঝিনি। পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে আলামিন। রনেল আছে ইয়া থেকে না, রাঙ্গামাটি থেকে না, তাই না রনেল? হ্যাঁ স্যার, রাঙ্গামাটি থেকে, এবং আজকে প্রথম। আচ্ছা, ঠিক আছে। এরপর আছেন কে? শাহানুর প্রধান। শাহানুর, আপনি কোত্থেকে? কথা বলেন। রাজশাহী থেকে শাহানুর। তারপর আছেন মাসুদ, মোহাম্মদ তারেক। তারেক কোত্থেকে? আমি স্যার কুমিল্লা থেকে স্যার। কুমিল্লা থেকে তারেক। তারপর দেখতে পাচ্ছি আমি, ওনার নাম হচ্ছে স্বপন। আপনি ভালো আছেন? জি, ঠিক আছে। আপনার মাইকটা আমি পাচ্ছি না, মাইকটা অন করতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ, মাইকটা অন করেন। আপনি কোত্থেকে? স্বপন, আপনি কোত্থেকে? কথা শোনা যাচ্ছে না ভালোভাবে, মাইকটা একটু ডিস্টার্ব আছে, মাইকটা ঠিক করে নিন। তারপর আছেন হাসিবুর। তারপর আছেন ওকে আহসান। আহসান, ভালো আছেন? ওকে। তারপর আছেন মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, ভালো আছেন? ঠিক আছে। তারপর আছেন সাদিয়া নাসরিন। সাদিয়া নাসরিন, আপনি চাইলে আপনার মাইক ক্যামেরাটা অফ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্যামেরাটা, আপনার ক্যামেরার কন্ট্রোল আপনার হাতে, ঠিক আছে, চাইলে অফ করে রাখতে পারবেন ক্যামেরাটা। তারপর আছেন আরফাতুল ইসলাম। তারপর আছেন রাজ ফ্রম রাজ থেকে বগুড়া থেকে। তারপর খুব টেনশনে আছে এটাকে দেবাঞ্জন থেকে। স্যার ইন্ডিয়া থেকে স্যার, কলকাতা। আপনি এত টেনশনে কেন? না স্যার, আসলে সামনে স্যার পরীক্ষা, তাই। ও মাই গড। আচ্ছা, ঠিক আছে, ক্লাসটা শেষ করে একদম পড়তে বসে যাবেন। আপনার কি, মানে কি পরীক্ষা? আমার স্যার বিএসসি স্যার। বিএসসি পরীক্ষা না? হ্যাঁ স্যার। ঠিক আছে। আপনি ইন্ডিয়ার কোত্থেকে, কোন জায়গা থেকে? ইন্ডিয়া স্যার কলকাতা আমার হাওড়া স্টেশন, হাওড়া। ঠিক আছে, ওকে। সবার সাথে হলো, আর সবার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। আমি ক্লাস শুরু করতেছি। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা শিখবো জেনারেল ফ্রিল্যান্সিং রুলস। ওকে, সবাই কি আমাকে কি স্পষ্টভাবে আমাকে শুনতে পাচ্ছেন? একটু হাত দেখান। কই, কেন হাত দেখাচ্ছেন কেন? সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। ঠিক আছে,
ঠিক আছে, হাত নামান। ওকে, আমরা ক্লাস শুরু করি। Okay, তো দেখুন এই ফ্রিল্যান্সিং, আচ্ছা আমি তাহলে শুরু করি, সরাসরি আমি ক্লাসে চলে যাই। আচ্ছা, আমি এখন শেখাচ্ছি ফাইবারের রুলস গুলো। ওকে, আচ্ছা প্রথম যে রুলসটা সেটা হলো কখনো কোনো কন্টাক্ট নাম্বার বায়ারকে দেওয়া যাবে না। আমি একটু জিনিসগুলো লিখে লিখে বলি। এক নাম্বার রুলস হলো কি, নো কন্টাক্ট টু বায়ার। নো কন্টাক্ট info provide to buyer via Fiverr chat. ওকে, ফাইবার চ্যাটের মাধ্যমে বায়ারকে কোনো কন্টাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না, এটা হচ্ছে এক নাম্বার রুলস। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশন দিলে কি হবে? কথা হলো এখানে যখন আপনি বায়ারের সাথে কথা বলবেন, দেখুন এই যে মেসেজের মধ্যে আপনি বায়ারের সাথে কথা বলবেন, কথা বলার সময় কি হবে? কথা বলার সময় বায়ার হয়তো কি এক পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইবে, এই যে তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও। এখন সাধারণত কন্ট্যাক্ট নাম্বার জানতে চাইবে কেন? নতুন বায়াররা সাধারণত এই জিনিসটা করে। বায়াররা কি করে, খুব সরল মনে সরল বিশ্বাসে কি করে, তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেয় যে এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার, তুমি আমাকে ফোন দাও, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ দাও, তুমি এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, এটা আমার স্কাইপ অ্যাড্রেস, এরকম দিয়ে দেয়। তো এখন কথা হলো, আমি তার আগে একটু বলি কন্ট্যাক্ট নাম্বার মানে কি, কন্ট্যাক্ট ইনফরমেশন মানে কি। কন্ট্যাক্ট ইনফরমেশন মানে হলো কন্ট্যাক্ট ইনফরমেশন মানে হলো ফোন, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, ওকে, ফেসবুক প্রোফাইল লিংক আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইল লিংক, প্রোফাইল লিংক, ঠিক আছে। আপনি ফেসবুকের পেজ দেন কোনো সমস্যা নেই, বাট পার্সোনাল প্রোফাইল লিংক দিলে সমস্যা আছে। তার হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট দেন কোনো সমস্যা নেই, বাট পার্সোনাল ওয়েবসাইট দিলে সমস্যা আছে। ওয়েবসাইট যেমন outsourcinginstitute.com এটা দিলে সমস্যা নেই, বাট jamaluddin.com এটা দিলে সমস্যা আছে। ওকে, পার্সোনাল ওয়েবসাইট, এই সবগুলো হচ্ছে কন্ট্যাক্ট। কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন বাইরের সাথে শেয়ার করা যাবে না, ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না, ঠিক আছে, কোনো রকম কোনো তথ্য শেয়ার করা যাবে না। করলে কি হবে, করলে সাথে সাথে ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে, পার্মানেন্টলি সাসপেন্ড, টেম্পোরারি সাসপেন্ডও করতে পারে, পার্মানেন্ট কি সাসপেন্ডও করতে পারে। সুতরাং কখনো কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন বাইরের সাথে শেয়ার করা যাবে না। আচ্ছা, এখন কথা হলো অনেক নতুন বায়ার আছে, যারা কি করে এই আপনাকে ফাইবারে বলবে, তারা অতটা বুঝে না, তারা নিজের কন্ট্যাক্টের সাথে দেয়, তাদের ফোন নাম্বার দেয়, হোয়াটসঅ্যাপ দেয়, দিয়ে বলে যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো এই নাম্বারে, আমাকে ইমেল করো এই নাম্বারে, আমাকে ইয়া করো এই নাম্বারে। আচ্ছা, এটার মধ্যে ইমেলও আছে, ইমেল করো আমাকে এই নাম্বারে, এই করো এই নাম্বারে, অনেক কিছু আপনাকে বলবে, ঠিক আছে। এখন এরকম ভাবে বায়ার যদি কোনো কারণে দেয়, তাহলে বায়ারের অ্যাকাউন্টটা বা ফাইবার কি করবে, সাসপেন্ড করে দিবে, এবং ফাইবার খুব কঠিন ভাবে আপনার দিকে নজর রাখবে তার এইটাতে বলার পর আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা বলবেন সেটা হলো যে এটা হলো ফাইবারের রুলস, আই ক্যান নট ব্রেক ফাইবার রুলস, ঠিক আছে, প্লিজ হায়ার হিয়ার, শুধুমাত্র এই কথাটাই বলবেন। বায়ার যদি কখনো পার্সোনাল কন্ট্যাক্ট করতে বলে এবং পার্সোনাল কন্ট্যাক্ট করে যদি আপনাকে কি ফাইবারের বাইরে যাওয়ার জন্য যদি ইনফ্লুয়েন্স করে, তখন ফাইবারের মধ্যে আপনি তাকে বলবেন চ্যাট রুমের মধ্যেই যে তুমি আমাকে এখানে হায়ার করো, আমি ফাইবারের বাইরে যাব না, আমি ফাইবারের মধ্যেই কাজ করবো, তুমি ফাইবারের মধ্যে আমাকে হায়ার করো। হায়ার মিন ফাইবার, এই টেল হিয়ার মানে তুমি যা বলো এখানেই বলো, ঠিক আছে, আলাদাভাবে আমাকে বলার দরকার নেই, আলাদাভাবে তোমার সাথে আমি কন্ট্যাক্ট করবো না, একদম স্পষ্টভাবে বলবেন যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো না, ঠিক আছে, তুমি আমাকে সাথে যা বলার এখানেই বলো, যা হায়ার করার এখানেই করো, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে ফাইবার আপনার কি আর কোনো কিছু করবে না, তখন বায়ার কি করবে, বায়ারকে সাসপেন্ডেড করে দিতে পারে। ওকে, এখন কথা হলো ফাইবার এই জিনিসটা কেন করে। এখন ফাইবার খুব টেনশনে থাকে, ফাইবার হচ্ছে একটা বাজার, তো এই বাজারে সার্ভিস যারা নিতে আসে এবং সার্ভিস যারা দিতে আসে, দুই পক্ষ থেকে ফাইবার কি করে একটা চার্জ কাটে। এখন ফাইবারের কারোর সাথে এখানে ফাইবারের মাধ্যমে পরিচয় হলো বাইরের সাথে, এখন বায়ার আপনাকে ইনফ্লুয়েন্স করে বাইরে নিয়ে গেল, অথবা ফ্রিল্যান্সার বায়ারকে নিয়ে যেতে পারে, বায়ারকে ফ্রিল্যান্সারকে ইনফ্লুয়েন্স করে বাইরে নিয়ে যেতে পারে। তো নিয়ে গেলে হচ্ছে কি, এখানে 20% আমাদেরকে পেমেন্ট করতে হয়। আমরা যখন কাজ করি, কাজ করার পরে আমাদেরকে ফাইবার আমাদের কাছ থেকে 20% পেমেন্ট কি কেটে নেয়,
তাই তো? এখন বাইরে গেলে ওই পেমেন্টটা তার দিতে হচ্ছে না, এটা বাইরেরও লাভ, ফ্রিল্যান্সারেরও লাভ, যদি ফাইবারের বাইরে যদি কাজ করতে হয় করা যায়। হ্যাঁ, তো এই জন্য ফাইবার সবসময় ভয়ে থাকে যে আমার বাইরে আমার প্ল্যাটফর্মে এসে পরিচিত হইলো, আবার পরিচিত হওয়ার পর আমার প্ল্যাটফর্মের বাইরে গিয়ে তারা কি পারস্পরিক যোগ সাজেশ করে কাজ করতেছে, এটা নিয়ে ফাইবার সবসময় কি থাকে, ওরিড থাকে। তো সেই জন্য ওদের যে সিস্টেম গুলো, ওদের যে চ্যাটবট বা ওদের যে মানে প্রোগ্রামিং গুলো এমন ভাবে করা হয়েছে, খুব সিম্পলি ওরা কি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে ফেলতে পারে। হ্যাঁ, যে আপনি কি নিয়ে বাইরের সাথে কথা বলতেছেন বা বাইরে নিয়ে যেটা ইনফ্লুয়েন্স করতেছেন, এটা ওরা কি আইডেন্টিফাই করে ফেলতে পারে। তো এরকম কোনো কিছু করলে সাথে সাথে আপনি বলবেন যে ফাইবারের বাইরে আমি যাবো না। আর বাস্তবে গিয়ে লাভ নেই। কেন লাভ নেই? কারণ হচ্ছে ফাইবারের মধ্যে যদি বাইরে আপনাকে হায়ার করে, আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। ফাইবারের বাইরে যদি বাইরে আপনাকে যদি হায়ার করে, তাহলে সেই ক্ষেত্রে পেমেন্ট পাবেন কি পাবেন না সেটার কোনো গ্যারান্টি নেই। কারণ ফাইবারে যদি কোনো বাইরে আপনাকে হায়ার করে, সে আগে অ্যাডভান্স ফাইবারকে পেমেন্ট করতে হচ্ছে। কোনো বাইরে আপনাকে $100 হায়ার করলো, তার মানে ওই $100 ফাইবারকে আগে দিয়ে দিতে হচ্ছে। দেওয়ার পরে তারপর কি করে, তারপর আপনি হায়ার হন, তারপর আপনি কাজ শুরু করবেন, কাজ জমা দিবেন বাইরকে, এবং টাকা জমা থাকার হাতে, ফাইবারের হাতে, ফাইবার আপনাকে টাকাটা দিয়ে দিবে। তার মানে ফাইবার হলো কি একটা মধ্যস্থতা করে, মধ্যস্থতাকারী কি প্রতিষ্ঠান। ওকে, তো ফাইবারে যদি আপনি কাজ করেন, আপনার পেমেন্টের ব্যাপারে আপনি সম্পূর্ণরূপে সেফ। ওকে, অসুবিধা হলো কি, আপনার ইনকামের 20% ফাইবারকে দিতে হবে। ওকে, ফাইবার যখন আপনাকে বিল পেমেন্ট করবে, 20% কেটে সে আপনাকে পেমেন্ট করবে। ওই 80% আপনি টাকা পাবেন, কিন্তু টাকাটা 100% কি সেফ, আপনি নিশ্চিতভাবে পাবেন। এবং আরো একটা সুবিধা হলো, বাংলাদেশ থেকে তো পেপ্যাল ইউজ করা যায় না, বা অন্য কোনো পেমেন্টস মেথড ইউজ করা যায় না, সেক্ষেত্রে কি করা যাবে, এই মানে ফাইবারের মাধ্যমে নিলে সরাসরি আপনি ব্যাংকে অথবা রকেটে সরাসরি ট্রান্সফার করতে পারবেন। তো সুতরাং আমাদের ফাইবারের বাইরে যদি বাইরে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, আমাদের গিয়ে আসলে কোনো লাভ নেই। ওকে, ফাইবারের বাইরে কাজ করতে আমাদের কোনো লাভ নেই। আর বাইরে যদি বলো যে ঠিক আছে তুমি কাজ করো, তোমাকে আমি পেপ্যালে পেমেন্ট করবো, তোমাকে আমি ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট করবো, বাট পেমেন্ট করবে বলবে, বাট পেমেন্ট না করলে আপনার কোনো কিছুই করার নেই। ওকে, বাট ফাইবারে সিস্টেম অনুযায়ী আপনি অনেক রকমের কি এখানে প্রতিকার পাবেন, বাইরে গেলে কোনো প্রতিকার পাবেন না। ওকে, বাই চান্স বা কোনো একটা কারণে যদি ফাইবারের বাইরে যদি কোনো বাইরের কাজ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নেবেন। পারতপক্ষে ফুল পেমেন্ট না হলেও, বা বাইরে যদি রাজি না হয়, অ্যাটলিস্ট অর্ধেক পেমেন্ট আপনি বাইরের কাছ থেকে নিয়ে নেবেন, তারপর আপনি বাইরের কাজে হাত দিবেন। ওকে, আর যদি মনে করেন যে না আমার এত এই মুহূর্তে টাকা দরকার নাই, আমি কি জাস্ট কাজ শিখতে চাই, ওকে, কোনো সমস্যা নেই, শিখার জন্য করতে পারেন, সে পেমেন্ট দিলেও কি না দিলেও তাতে কোনো বুঝে আসে না। ওকে, আচ্ছা, এখন কথা হলো, অনেক সময় আমাদের এমন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনের প্রয়োজন হতে পারে, সিচুয়েশন আসতে পারে যে আমাকে কোনো একটা জিনিস দিতেই হচ্ছে, করতেই হচ্ছে, বলতেই হচ্ছে, বাট সেটা ফাইবারের রুলসের বাইরে। ওকে, ফাইবারের রুলসের বাইরে কোনো একটা কিছু করতেই হচ্ছে, বলতেই হচ্ছে, দিতেই হচ্ছে, তাহলে কি করবো? তাহলে আমরা দেখেন, আমি সুন্দরভাবে আমি এমএস ওয়ার্ডে যাবো। দেখেন, আমি নোটপ্যাডে যাই। হ্যাঁ, নোটপ্যাডে গিয়ে, নোটপ্যাডে বা আমি এমএস ওয়ার্ড বা এক্সেল যে কোনো ভাবে আমি কি এখানে লিখবো। হ্যাঁ, এই ফোন নাম্বার এত, ফোন নাম্বার এত, ঠিক আছে, এসকেপি এত, যা ইচ্ছে তা আমি লিখবো। এসকেপি এত, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এত, যা ইচ্ছে তা আপনি কি কন্টাক্ট আপনি লেখেন। ওকে, লেখার পরে আপনি কি করবেন, এগুলোকে আপনি বাইরে পাঠাতে চাচ্ছেন, তো কিভাবে পাঠাবেন, এই জিনিসটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট কিভাবে, আপনি যাবেন লাইট শট, LIGSTSSOT, লাইট শট। এই লাইট শট নামে আপনি একটা সফটওয়্যার পাবেন, ছোট্ট একটা সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন। সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করার পরে এই যে পাতার মতো একটা বাটন, হ্যাঁ, এই যে পাতার মতো দেখতে পাচ্ছেন, পাতার মতো একটা জিনিস নিচে চলে আসবে, লাইট শট। ওকে, এটা আপনারা ইউজ করতে পারবেন। তো ইউজ করার পর, এই লাইট শট নেওয়ার পরে আমি লাইট শটটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর এটা আসলো। এটা আসার পর এখন আমি একটা স্ক্রিনশট নেবো। স্ক্রিনশট কিভাবে নেবো, জাস্ট এই পাতাতে ক্লিক করবেন, নিচে দেখেন পাতাতে ক্লিক করলেই এই পুরো জিনিসটা অ্যাশ হয়ে যাবে। আমি পাতাতে ক্লিক করলাম, পুরো জিনিসটা কি হয়ে গেল, অ্যাশ হয়ে গেছে না? হ্যাঁ, অ্যাশ হয়ে গেছে। অ্যাশ হওয়ার পর আমি জাস্ট এখান থেকে একটুকু পরিমাণ কি করবো, নিছি তো, নেওয়ার পর কি আসছে, আপলোড। এখানে অনেক কিছু আসছে, তার মধ্যে কি আসছে, আপলোড। ওকে, জাস্ট ক্লিক অন আপলোড। এই যে একদম নিচে কোনায় দেখেন, এটা আপলোড হয়ে যাচ্ছে, নিচে ডান পাশের কোনায় আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পরে জাস্ট কপি। ওকে, এখান থেকে ক্লিক করে কপি। ওকে, কপি করলাম। কপি করে জাস্ট আমরা কি করবো, এখানে আমরা পেস্ট করে দিই। কোথায়, এই যে এখানে আমি পেস্ট করে দেবো, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে বাইরে ফাইবার মনে করবে যেটা কোনো কাজের স্যাম্পল। ওকে, স্যাম্পল, এই যে আমি এখানে আমি পেস্ট করে দিলাম, তাই তো, পেস্ট করে দিলাম। তাহলে পেস্ট করে দিয়ে দেওয়াতে কি হলো, ফাইবার
কি মনে করবে যে এটা কোনো স্যাম্পল। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করবে বায়ার ক্লিক করলে কি পাবে, এই জিনিসটা পেয়ে যাবে না। তো সেই ক্ষেত্রে এখানে আরো সতর্কতার সাথে আপনি এখানে ফোন এভাবে না লিখে, হ্যাঁ ঠিক আছে, এভাবে না লিখে আপনি এভাবে লিখতে পারেন। আরো সতর্কতার সাথে ফোন শব্দটা এখানে তো লেখার তো দরকার নাই। হ্যাঁ, আপনি লিখতে পারেন পিএন, তার মানে কি ফোন, তাই তো, PSON, ফোন এভাবে না লিখে এভাবে, হ্যাঁ ঠিক আছে, এভাবে লিখতে পারেন। তারপরে হোয়াটসঅ্যাপ এভাবে না লিখে, হ্যাঁ হোয়াটস, হোয়াটস, আপনি ইচ্ছা করে আপনি স্পেলিং মিস্টেক করে দেন, হ্যাঁ, তারপর অথবা হ্যাঁ হোয়াট $@$app এভাবে লিখে দেন। তাহলে এটা আর ফাইবার সিস্টেম, এটা আর বুঝতে পারবে না বা এটা আর ধরতে পারবে না। হ্যাঁ, অথবা ঠিক আছে, এমন ভাবে জিনিসটাকে বিকৃত করে দেন যেন মানুষ বুঝতে পারে, কোনো কম্পিউটার সিস্টেম বুঝতে না পারে। কারণ ওই জিনিসগুলো তো চেকিং করবো তো মানুষ, তাই না? মানুষ না, কম্পিউটার সিস্টেম। তো এই হোয়াটস অ্যান্ড অ্যাপ এটা কোনো কম্পিউটার সিস্টেম কি বুঝতে পারবে না। হ্যাঁ, এসকেপ এটাকে আপনি একটু বিকৃত করে দেন, এসকে স্পেস দিয়ে দেন একটা, তাহলে আর কি কম্পিউটার সিস্টেম আর বুঝতে পারবে না। ওকে, একটু ইচ্ছে করে আপনি বানানগুলো করে দেন SKIP, হ্যাঁ, তার মানে স্কাইপি বানান কিরকম হয়, SKYP, আপনি বানানো ভুল করে দিলাম, মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে কম্পিউটার সিস্টেম আর কি এই জিনিসটা বুঝবে না। ওকে, তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন, কিন্তু স্ক্রিনশট দিলে কি করবেন, এমন ভাবে দিবেন যেন জিনিসটা জানা হয়। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে দিবেন, প্লাস কি এভাবে একটু বিকৃত করে দিবেন। তারপর মনে করেন এই যে এই ফোন নাম্বারটা লিখছেন, ফোন নাম্বারটা এভাবে নিউমেরিক্যাল না লিখে আপনি কি লিখতে পারেন, 0171291, হ্যাঁ ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারবো না একটা নাম্বার। তার মানে আমরা নিউমেরিকে না লিখে, অঙ্কে না লিখে আমরা কথায় লিখতে পারি, তাই তো, এটা একটা কৌশল। এটা তাহলে কম্পিউটার সিস্টেমকে বুঝবে না। আপনারা আমাকে বলেন, কে বেশি চালাক, মানুষ বেশি চালাক নাকি কম্পিউটার সিস্টেম বেশি চালাক? দেবজান, দেওয়ান স্যার, কম্পিউটার স্যার। কম্পিউটার বেশি চালাক না, মানুষ, সরি স্যার। কেন, মানুষ কেমনে বেশি চালাক? কারণ স্যার মানুষই তো কম্পিউটার তৈরি করেছে আর কি। এই বিষয়টা অনেক কনফিউজিং। আসলে কি মানুষ চালাক নাকি কম্পিউটার চালাক? তাহলে আপনি বলুন তো, 355 গুণন 662, 355 গুণন 662 দেখে আপনার নিজের মাথা দিয়ে বলুন তো, ক্যালকুলেটর করতে পারবো না, পারবেন না। এখন কম্পিউটারে দিলে তো কম্পিউটার সাধারণত করে ফেলবে। তাহলে পাওয়ারফুল বেশি কে? পাওয়ারফুল তো তার কম্পিউটারই হচ্ছে এদিক দিয়ে। হ্যাঁ, আমরা যদিও বা বলি যে না, মানুষের মাথা কম্পিউটারের চেয়ে অনেক বেশি কি শার্প বা অনেক বেশি শক্তিশালী, কিন্তু বাস্তবিকতা আসলে কি শক্তিশালী না, অনেক বড় সংখ্যার গুণ আমরা বলতে পারবো না, কিন্তু কম্পিউটার সাধারণত বলে দেবে। হ্যাঁ স্যার। আচ্ছা, বিষয়টা হলো মানুষ যেগুলো পারে সেগুলো কম্পিউটার কোনো ব্যাপার পারে, এটা সামান্য একটা বিষয়, এত গুণ এত। হ্যাঁ, এটার একটা ক্যালকুলেশন হচ্ছে, একটা সিম্পল একটা ক্যালকুলেশন। কয়টা? 365 গুণ 456 সমান এটা হচ্ছে একটা ক্যালকুলেশন, তাই না? আচ্ছা, এখন মানুষের ব্রেন যে কি পরিমাণ জটিল ক্যালকুলেশন করতে পারে, মানুষের ব্রেন সাধারণ ক্যালকুলেশন গুলো করতে পারে না, এত জটিল ক্যালকুলেশন করতে পারে যেটা কি কম্পিউটারের বছরের পর বছর লেগে যাবে একটা ক্যালকুলেশন করতে। হ্যাঁ, যেমন আমি আপনার মুখের দিকে গিয়ে অথবা আপনি কারোর দিকে তাকাইয়ে আপনি বলে দিতে পারেন কি যে আপনার কি মন খারাপ, মানে ওই লোকের মন খারাপ বলে দিতে পারেন না? অথবা আপনার বন্ধু এসে আপনাকে পিছনে জোর একটা থাপ্পড় দিল, আপনি থাপ্পড় শুনে বুঝে ফেলতে পারবেন যে এটাকে আসলে খুশির থাপ্পড় নাকি রাগের থাপ্পড় নাকি কি, এটা আপনি বুঝে ফেলতে পারবেন না, তাই না? আপনার রিয়েকশনটা সেভাবেই হবে, ঠিক আছে? তো কোন একটা লোকের মুখ দেখে আপনি বলে দিতে পারেন যে লোকটা আসলে কি, তার মনের ভিতরে কি আছে। তো এই জিনিসটা যদি কোনো কম্পিউটারকে ক্যালকুলেশন করতে দেওয়া হয়, এটার জন্য অনেকগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে, লক্ষ কোটি ক্যালকুলেশন করতে হচ্ছে ব্রেনের মধ্যে, রক্তের সেলের মধ্যে, মাথার নিউরনের মধ্যে লক্ষ কোটি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই, ঠিক আছে? এত জটিল ক্যালকুলেশন মানুষ করতে পারে যেটা কোনো মানুষের পক্ষে বোঝা কি করা সম্ভব না। আমরা কোনো একটা ঘটনা দেখলে বলে দিতে পারি যে হ্যাঁ এটা হতে পারে, ওইটা হতে পারে, অনেক কিছু আমরা বুঝতে পারি যেগুলো কম্পিউটার কোনোভাবে কি বুঝতে পারে না। তো কথা হচ্ছে, আমাদের মাথা যখন কাজ করে আসলে আমরা শুধু আউটপুটটা পাই যে ওই লোকের মন হচ্ছে, ওই লোকের মন খারাপ, হ্যাঁ ওই লোকের চেহারা থেকে মনে হচ্ছে। এখন যদি আমি জিজ্ঞেস করি যে তোমার কেন মনে হচ্ছে যে মন খারাপ, ওই লোকের কোন চেহারার কোন বিন্দু কোথায় আছে, কোন বিন্দু কোথায় থাকলে মন খারাপ হয়, কোন বিন্দু কোথায় থাকলে মন খারাপ হয় না, হ্যাঁ এই জিনিসটা কিন্তু কোনো ব্যাখ্যা করার মতো আমরা পারবো না। পারবো দেবাঞ্জন?
আমরা ব্যাখ্যা করতে পারবো না, আমরা শুধুমাত্র আমাদের ব্রেন এত শার্পলি কাজ করে, এত সহজে, এত কঠিনভাবে কাজ করে, সেই কাজের কিভাবে কাজ করে সেই জিনিসটা আমাদের কাছে অজানা, কিভাবে কাজ করে সেটা অজানা, বাট সে শুধুমাত্র আমাদেরকে রেজাল্টটা দেয়। ওকে, সুতরাং মানুষের মাথা অনেক অনেক বেশি পাওয়ারফুল। তখন কথা হলো আমাদের মাথা অনেক অনেক বেশি পাওয়ারফুল, সেই মাথা দিয়ে আমরা কি কম্পিউটারকে আমরা খুব সহজে ফাঁকি দিতে পারবো। ওকে, কম্পিউটার সিস্টেম আমরা যদি এভাবে করি, হ্যাঁ, কম্পিউটার সিস্টেম কখনো কি বুঝতে পারবে না, বা কম্পিউটার সিস্টেম করতে পারবে না, কারণ এই জিনিসগুলো মানুষ করবে না। এই জিনিসগুলো মানুষ সরাসরি ম্যানুয়ালি কি করবে না, মানুষ করবে না, কম্পিউটার সিস্টেম করবে। তাহলে আমরা কম্পিউটার সিস্টেমকে আমরা কি করতে পারবো, হ্যাঁ, আমরা আমাদের মতো করে কম্পিউটার সিস্টেমকে আমরা বুঝাতে পারবো। ওকে, তো মূল বিষয় হচ্ছে আমরা কোনো খারাপ কাজ করতেছি কিনা, আমরা ফাইবারকে কোনোভাবে ফাঁকি দিতে চেষ্টা করতেছি কিনা, না ফাঁকি দিতে চেষ্টা করতেছি না। আমরা কোনোভাবে ফাইবারের এই মানে কি বলে, মানে যেটা বলে যে ফাইবারকে ঠকানো, হ্যাঁ, ওরকম কোনো চেষ্টা করতেছি কিনা, না করতেছি না। ওকে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে অনেক অনেক প্রয়োজন আমাদেরকে এরকম করতে হবে, সেই জন্য আমি কৌশলটা শিখালাম। ওকে, এবং আমি বারবার বলতেছি যে ফাইবারের বাইরে যাবেন না, ফাইবারের বাইরে গেলে আপনি ইনসিকিউর, আপনার পেমেন্টটা সিকিউর না, পেমেন্টটা আনতেও অনেক প্রবলেম হয়। ঠিক আছে, আমি আশা করি একটু বুঝতে পেরেছি পেমেন্টের এর বিষয়টা। কোন রকম কোনো লিঙ্ক দেওয়া যাবে না, লিঙ্ক দিলে আপনার একটা সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন সাসপেন্ড কই গেল, 2 নম্বর আসেন সাসপেন্ড হয়ে গেলে কি করবেন? যদি সাসপেন্ডেড হয়ে যায়, সাসপেন্ডেড অনেক সময় সাসপেন্ডেড হতে পারে অথবা ডিসেবল হতে পারে, ঠিক আছে, ডিসেবল হয়ে যেতে পারে। কি করবেন দেবাঞ্জন? আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞেস করি, আলামিন কি করবেন যদি সাসপেন্ড হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, অথবা হয়ে যেতে পারে রেস্ট্রিক্টেড, হ্যাঁ, অথবা হতে পারে টেম্পোরারি, রেস্ট্রিক্টেড, টেম্পোরারি, হ্যাঁ, সাসপেন্ডেড, হ্যাঁ, তারপর হচ্ছে পার্মানেন্ট সাসপেন্ডেড। কি করবেন? দাঁড়ান, আমি আরেকজনকে জিজ্ঞেস করি। আলামিন, একজনের ঘুম চলে আসতেছে, তাকে জিজ্ঞেস করি। সাইদুজ্জামান, আপনি বলেন, আপনি আর কতক্ষণ এরকম টিকে থাকতে পারবেন? সাইদুজ্জামান, আপনি আর কতক্ষণ এরকম টিকে থাকতে পারবেন ফ্রিজে? তো সাউন্ড তো প্রবলেম হচ্ছে, আমি আরেকজনকে জিজ্ঞেস করি। সাউন্ডটা একটু ঠিক করে ফেলেন। নতুন কাউকে জিজ্ঞেস করি, নতুন মিকের মাইক তো পাচ্ছি না। মিক, আপনার চেহারা দেখান। মিক, আপনি শুনতে পাচ্ছেন? সম্ভবত রাজশাহী থেকে। মিক, আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না, বলতেছেন, আমি শুনতেছি না। ফজলুর রব, আপনি বলেন, কি করবেন যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়? প্রশ্নটা কি ছিল? যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কি করবেন? সিচুয়েশন তো করি নাই, এমনি করবো সেটাই তো জানতে চাই। সিচুয়েশন করেন নাই এবং ধরে নেন যে পড়তে পারেন এবং পড়ার, হ্যাঁ, আমি সিচুয়েশনে পড়বো না এই চিন্তা, হ্যাঁ, আমরা করবো না। আমরা করবো যে আমি সিচুয়েশনে পড়লে আমি কিভাবে বীরের মতো কিভাবে সমস্যাকে ফাইট করব। হ্যাঁ, আমরা যদি ভেবে চিন্তা করি যে না, হাই আমার জন্য না হয়, আমার জন্য এই সমস্যাটা না হয়, ঠিক আছে, আমরা এরকম চিন্তা করবো না। আমরা চিন্তা করবো যে না, আমার প্রবলেমে যদি সাসপেন্ডেড হয়ে যায় সেক্ষেত্রে রিকভার করার কি উপায়? একটু আমি বলি। কথা হলো অনেকেই ভয় পাই, হ্যাঁ, হাই আমার কি হবে, হাই আমার আইডি সাসপেন্ড হয়ে গেল, হাই আমার এটা হয়ে গেল, অনেকে ভয় পায়, হ্যাঁ, বা টেনশন করে। তো এখন আমার বিষয়টা হলো, আমি যখন এখানে মাঠে নামছি, তাই না, বীরের মতো আমি কি যুদ্ধ করবো, আমি তো যুদ্ধ করতে নামছি, হ্যাঁ। এখন আমি শত্রুপক্ষ আমাকে আসবে না, আক্রমণ করবে না, এটা চিন্তা না করে আমি শুধু নিজেকে আমি তৈরি করবো যে কোনো আক্রমণ হোক না কেন, বা যে কোনো কিছু হোক না কেন, আমি যেন বীরের মতো যেন আমি কি যুদ্ধ করে বের হতে পারি। এখন এই বীরের মতো যুদ্ধ আমি কিভাবে করবো? এরকম জিনিস আমার ক্ষেত্রে হতেই পারে। আমি কখনো আমরা এক্সপেক্ট করবো না যে না, আমার বিপদ হবে না বা আমার সমস্যা হবে না। আমরা এক্সপেক্ট করবো সমস্যা হোক, কিন্তু আমরা এমন ভাবে নিজেকে তৈরি করবো যেন আমরা কি যত রকম সমস্যা হোক না কেন, আমরা যেন কি ছিন্ন ভিন্ন করে আমরা যেন কি বের হয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, আমি সবাইকে দেখাচ্ছি। কেউ টেনশন করবেন না, হতাশ হবেন না, কোনো কিছু করবেন না। ওকে,
যেটা করবেন সেটা হলো এই সাসপেন্ডেড টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে, তারপরে হতে কি ডিসেবল হতে পারে, রেস্ট্রিক্টেড হতে পারে, অনেক অনেক কিছু হতে পারে, অনেক অনেক কারণে। হ্যাঁ, অনেক সময় এগুলো মানুষ দেখে শুনে করে দেয়, মানে ফাইবারের সাপোর্টিং। আবার অনেক সময় কম্পিউটার সিস্টেম, হ্যাঁ কম্পিউটার সিস্টেম তো মানুষ না, ওরা অনেক কিছু বুঝে না বুঝে কি করে দেয়, হ্যাঁ ওই গাইডলাইন ব্রেক হয়েছে বলে কি করে দেয়, তারা রেস্ট্রিক্টেড করে দেয় বা সাসপেন্ডেড করে দেয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন যেটা করবে সেটা কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার বট যদি কোনো কিছু করে, হ্যাঁ আপনার আইডিটা যদি সাসপেন্ডেড হয়ে যায়, আপনি বুঝবেন যে না এটা মানুষ করেনি, এটা কে করছে, কম্পিউটার সিস্টেম করছে। তো কম্পিউটার সিস্টেম যখন করছে, আপনি যদি আপনার দিক থেকে যদি সঠিক থাকেন, আপনি এটার জন্য রিভিউ করতে পারবেন। রিভিউ করলে কি হবে, ওই আদালতে যেরকম রিভিউ করা যায় এখানেও কি সেরকম রিভিউ করা যায়। তো রিভিউ করলে কি হবে, কোন একজন কাস্টমার কেয়ার এজেন্ট দেখবে, দেখে ম্যানুয়ালি দেখে আপনাকে কি সমাধান করে দিবে। হ্যাঁ, এখন কাস্টমার কেয়ার এজেন্টের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন আমি দেখাচ্ছি। ফাইবারে আসেন, মানে ফাইবার সংক্রান্ত যে কোনো প্রবলেম হোক, যে কোনো প্রবলেম হোক, আপনি কাস্টমার কেয়ারের কাছে কিভাবে পৌঁছাবেন। হ্যাঁ, আপনি আসবেন হেল্পে, একদম নিচে আসেন, একদম নিচে এই যে হেল্প, কোথায় 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 হেল্প ধরেন মোর, আমার ভিডিওতে সম্ভবত দেখে আছে হেল্প এন্ড সাপোর্ট, ক্যাটাগরি সাপোর্টস, এই যে সাপোর্ট, তাই তো? সাপোর্ট থেকে আসবেন কোথায়, হেল্প এন্ড সাপোর্ট। হেল্প এন্ড সাপোর্ট থেকে আসবেন কোথায়, মানে ফাইবারের যে কোনো সমস্যার ব্যাপারে কাস্টমার কেয়ারের সাথে কিভাবে যোগাযোগ করবেন, হেল্প এন্ড সাপোর্টের পরে কোথায়, গেটিং স্টার্টেড অ্যাকাউন্টস এন্ড প্রোফাইল সেটিং। যদি অ্যাকাউন্ট সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, অ্যাকাউন্ট প্রোফাইল সেটিং এ যাবেন। অর্ডার সংক্রান্ত কোনো সমস্যা কিনা, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা কিনা, আপনার লেভেল বা এই ধরনের কোনো সমস্যা কিনা, ওয়ার্নিং স্ট্যাটাস নিয়ে কোনো সমস্যা কিনা, মানে আপনি ক্যাটাগরি বুঝে সেই ক্যাটাগরিতে যাবেন। মনে করেন আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, আপনি কি করবেন, এই অ্যাকাউন্ট এন্ড পেড, হ্যাঁ এখানে গেলাম, মাই অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাক্সেসিং মাই অ্যাকাউন্ট, ভেরিফাই মাই অ্যাকাউন্ট, সি অল। তার মানে অ্যাক্সেসিং মাই অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না, ক্লিক করলাম ঢোকার জন্য। ওকে, আমি এখন ফাইবারকে কমপ্লেন করবো, এই যে অ্যাক্সেসিং মাই অ্যাকাউন্ট, তারপর এখানে আছে অ্যাক্সেসিং মাই অ্যাকাউন্ট, হোয়াই ওয়াজ মাই অ্যাকাউন্ট ব্লকড, হোয়াই ইজ অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এখানে অনেক কিছু আছে। আমরা এগুলো করবো না, আমরা সরাসরি কি করব, সরাসরি কন্টাক্ট আছে ক্লিক করব। ওই যে আমরা যখন কাস্টমার কেয়ারে ফোন করি তখন বলো না, অ্যাকাউন্ট সার্ভিসের জন্য 1 প্রেস করুন, এই অমুক সার্ভিসের জন্য 2 প্রেস করুন, তমুক সার্ভিসের জন্য 3 প্রেস করুন, সেইভাবে 4, 5, 6, 7 অনেকগুলো বলার পর শেষে কি বলে যে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে 0 প্রেস করুন। ওকে, একদম সর্বশেষে বলে। তো আমরা এখানে যাই আসুক না কেন, আমরা এগুলো করবো না, এগুলো না করে আমরা কি করবো, জাস্ট ক্লিক অন কন্ট্যাক্ট আস। ওকে, কন্ট্যাক্ট আস ক্লিক করলাম, আমরা সরাসরি কাস্টমার কেয়ারের কাছে চলে যাব, কন্ট্যাক্ট আস। এরপর কাস্টমার কেয়ারকে আমরা কি করব, সাবমিট এ রিকোয়েস্ট। ওকে, হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ, হ্যাঁ আমরা তোমাকে কিভাবে হেল্প করব, অর্ডার ইস্যু, অ্যাকাউন্ট ইস্যু, গিগ, রিপোর্ট এন্ড বাগ, পেমেন্ট, এটা অ্যাকাউন্ট ইস্যু, তাই তো? অ্যাকাউন্ট ইস্যু মানে কোন বিষয় নিয়ে আপনি কথা বলতেছেন, এটা আপনি লিখলেন অ্যাকাউন্ট ইস্যু। তারপর হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, কোন রকমের অ্যাকাউন্ট, আমাদের হচ্ছে সেলার অ্যাকাউন্ট। সেলার অ্যাকাউন্ট মানে আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন আপনি হচ্ছেন সেলার, হ্যাঁ বায়ার তো বায়ারই, আপনি কি, আপনি ফ্রিল্যান্সার অথবা ফাইবারের ভাষায় আপনি হলেন একজন সেলার, আপনি আপনার সার্ভিস বিক্রি করতেছেন। হোয়াট সিমস টু বি প্রবলেমটা কি, কিরকম প্রবলেম দেখতেছো, এই যে মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল, হ্যাঁ ড্যাশবোর্ড, এটা সেটা অনেক কিছু আছে, আমি আমার ক্যাটাগরিটা বেছে নিলাম, মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল। হ্যাঁ, এরপর আমি সাবজেক্ট দিলাম, ঠিক আছে, সাবজেক্ট দিলাম মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট is disabled, please fix it, ঠিক আছে। তারপরে এখানে আপনি লিখবেন ডেসক্রিপশনে বিস্তারিত করে আপনি লিখবেন ডিয়ার ফাইবার সাপোর্ট টিম, হ্যাঁ যে টুডে I notice that I cannot access my account. Okay, it says my account
is suspended. ওকে, তারপর বলবেন I don't break any guideline, হ্যাঁ, কমিউনিটি গাইডলাইন, I don't break any community guideline. তারপরে এখানে আপনারা কিছু বলবেন যে এটা আমার ক্যারিয়ার, এটা আমার ক্যারিয়ার, এটা আমার ভালোবাসা, এটাই আমার কাজ, আমি কি ফাইবারে কাজ করতে খুব পছন্দ করি, ফাইবারে কাজ করতে খুব ভালোবাসি, এবং আমি কি নেক্সট টাইমে এই ধরনের খুব সতর্ক থাকবো, নেক্সট টাইম আমাদের আর কোনো কমিউনিটি রুলস ভায়োলেশন হবে না, এই হবে না, সেই হবে না। ওকে, মানে কোনো নিয়ম কানুন ভঙ্গ হবে না, কমিউনিটি রুলস মানে ভায়োলেট হবে না, কোনো গাইডলাইন ভায়োলেট হবে না, এই সব কিছু ব্যাপারে আপনি কি করবেন, একদম পরিপূর্ণভাবে আপনি নিশ্চয়তা দিবেন। ওকে, একটু মানে বিস্তারিত করে লিখবেন, হ্যাঁ, আপনার কি কোথায় কি হয়েছিল, হ্যাঁ, কোথায় ডিসেবল, এই সব কিছু বিস্তারিতভাবে লিখবেন। লেখার পরে এখানে একটা স্ক্রিনশট দিবেন, এই যে অ্যাটাচমেন্ট, এখানে একটা স্ক্রিনশট দিবেন, অ্যাড ফাইল, হ্যাঁ, অ্যাড ফাইলে কি করবেন, অ্যাড ফাইলে একটা স্ক্রিনশট, হ্যাঁ, আপনি যে স্ক্রিনশট তুলবেন, মনে করেন একটু ডিসেবলের যে ইয়াটা আপনি এটা তুলছেন, মনে করেন স্ক্রিনশট নিয়েছেন, ওই স্ক্রিনশট নেওয়ার সময় এখানে আমরা তো আগে আপলোড করছিলাম, এখানে আপলোড করবেন, এখানে একটা সেভ করবেন, সেভ, ঠিক আছে, সেভ করবেন, সেভ করলে আপনার কম্পিউটারে সেটা সেভ হবে। ওকে, কম্পিউটারে সেটা সেভ হবে, সেভ হওয়ার পরে দেন আপনি করে দেবেন কি অ্যাড ফাইল, অ্যাড ফাইলে করবেন, অ্যাড ফাইলে করার পর থেকে কি করবেন, ওই জিনিসটা আপনি ইয়া করে নিয়ে আসবেন, ঠিক আছে, নিয়ে আসবেন, নিয়ে আসলেই ব্যাস হয়ে গেল। এরপর কি সাবমিট রিকোয়েস্ট, ওকে, সাবমিট রিকোয়েস্ট হয়ে গেল, ব্যাস। এরপর কি হবে, সাবমিট রিকোয়েস্ট হওয়ার পর আপনি যখন রিকোয়েস্টটা সাবমিট করবেন, তারপর কি হবে, আপনি মেলের জন্য ওয়েট করবেন 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যেই মানে কি ফাইবার থেকে আপনার কাছে মেল চলে আসবে, অথবা এখানে কি নোটিশ চলে আসবে। ওকে, এই যে মেসেজ, দেখুন মেসেজ থেকে এখানে কি চলে আসবে, নোটিফিকেশন চলে আসবে, অথবা কি ফাইবারের কাছ থেকে নোটিফিকেশন আসবে, অথবা আপনার কাছে মেল যাবে, আপনার ইমেলে ফাইবারে মেল পাঠাবে, এবং মেলের মধ্যে সে আপনাকে বলবে, মানে আপনার জিমেলটা, বুঝবে, আপনি জাস্ট ওয়েট করবেন, ফাইবার থেকে আপনাকে জিমেল করবে কোনো একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি, জিমেল করবেন, এবং জিমেলটা দেখলে আপনি কি তাদের সাথে কথা বলতে পারবেন, এবং সেই জিমেলের মধ্যে আপনাকে কি সে সলিউশনটা দিবে। আমি আশা করি বিষয়টা আশা করি আমি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে ফাইবারের সাথে কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন। ওকে, ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো সাসপেন্ড হলো দুই রকমের আছে, একটা হচ্ছে টেম্পোরারি সাসপেন্ডেড, টেম্পোরারি সাসপেন্ড হলে কি এটা আসে, আর যদি পার্মানেন্ট যদি সাসপেন্ড হয় এটা আর আসে না। আর একটা মজার বিষয় হলো, ফাইবার যখনই আপনাকে কোনো পানিশমেন্ট দিবে বা যখনই কোনো কিছু রেস্ট্রিক্টেড করবে, ওই রেস্ট্রিক্টেড এর পাশে আপনি কি পাবেন, একটা বাটন পাবেন, মনে করেন এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে, এরপর এখানে লেখা থাকবে, হ্যাঁ, যে তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি এখানে কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করো, ওই কাস্টমার কেয়ারের লিঙ্কটা কিন্তু উপরে থাকবে। যখনই কোনো মানে কি নোটিফিকেশন দিবে ফাইবার, ওই নোটিফিকেশনের সাথে সাথে কি থাকবে, কাস্টমার কেয়ারের লিঙ্কটা এখানে থাকে, ওখানে ক্লিক করে আপনি কি কাস্টমার কেয়ারের সাথে আপনি ইয়া করতে পারবেন, যে কোনো মেসেজ বলতে পারবেন, এবং বলার সাথে সাথে কাস্টমার কেয়ার কি করবে, একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনাকে সে ইমেল করবে, আপনি আবার ইমেলের রিপ্লাই দিতে পারবেন। ওদেরকে যদি সবকিছু সুন্দরভাবে যদি বুঝিয়ে বলেন, ওরা কি করবে, আবার আপনাকে এটা অ্যাপ্রুভাল করে দিবে। ওকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ফাইবারে যদি অ্যাকাউন্ট যদি সাসপেন্ডেড হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কি ফেরত চলে আসে। ওকে, শুধুমাত্র সুন্দর করে বিস্তারিতভাবে লিখে মানে বুঝাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যে কোনো সমস্যায় ফাইবার সংক্রান্ত যে কোনো সমস্যায় কিভাবে কাস্টমার কেয়ারের সাথে চ্যাট করবেন। হ্যাঁ, কি সমস্যা হতে পারে, অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, ডিসেবল হতে পারে, রেস্ট্রিক্টেড হতে পারে, তারপর বায়ারের সাথে এই লেনদেন নিয়ে কোনো প্রবলেম হতে পারে, বায়ার আপনাকে পেমেন্ট না করতে পারে, হ্যাঁ, অথবা বায়ারের সাথে কাজ নিয়ে কোনো ডিসপিউট হতে পারে। হ্যাঁ, বায়ার অবশ্যই পেমেন্ট না করার তো কোনো অপশন নাই, যে বায়ার কাজ রিসিভ করতেছে না, কাজ অ্যাকসেপ্ট করতেছে না, আপনাকে অনেক বেশি ভোগাচ্ছে, এটা একটা প্রবলেম হতে পারে, অনেক ধরনের কি প্রবলেম হইতে পারে। ওকে, আপনার ভেরিফাই হচ্ছে না, এটা একটা প্রবলেম হতে পারে। তারপর এই মানে যত রকমের প্রবলেম হোক না কেন, আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন, কাস্টমার কেয়ারের সাথে কথা বলে সেটা সমাধান হয়ে যাবে। তো এইভাবে হাজার রকমের প্রবলেম কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনি কি করবেন, সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। কথা হলো এই সমস্যাগুলো কাস্টমার কেয়ারকে আপনি পাচ্ছেন কোথায়, যদি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারেন তবেই তো পাবেন। বাট যদি এমন হয় যে আপনি অ্যাকাউন্টে ঢুকতেই পারতেছেন না, অ্যাকাউন্টে ঢুকার আগেই সে দেখাচ্ছে কি রেস্ট্রিক্টেড, হ্যাঁ, অথবা সাসপেন্ডেড, আপনি ঢুকতেই পারতেছেন না, ওই তখনই কি যেখানে রেস্ট্রিক্টেড বা সাসপেন্ডেড দেখাবে তখন সেখানেই কাস্টমার কেয়ারের লিঙ্কটা থাকবে। ওকে,
ওখানেই বলা থাকবে যে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। যদি আপনার কোনো কিছু বলার থাকে আপনি নিচের লিঙ্কে ক্লিক করে কাস্টমার কেয়ারকে বলেন, তখন এভাবে আপনি কাস্টমার কেয়ারের এই অপশনটা পাবেন, এখানে আপনি কি বলতে পারবেন। তো এই ফাইবারের কাস্টমার কেয়ার আসার জন্য আমি যেভাবে আসলাম আপনারা এইভাবে আসতে পারবেন, অথবা চাইলে সরাসরি গুগলে সার্চ করতে পারেন ফাইবার কাস্টমার কাস্টমার কেয়ার চ্যাট, তাই তো? ফাইবার কাস্টমার কেয়ার চ্যাট, এই যে হেল্প এন্ড সাপোর্ট ফাইবার, সরাসরি আপনি ফাইবার কাস্টমার কেয়ারের চ্যাট অপশন আপনি চলে আসবেন। ওকে, সরাসরি চলে আসবেন। যে কোনো কাস্টমার কেয়ারে যাওয়ার জন্য আপনি কি জাস্ট গুগলে সার্চ করবেন, সরাসরি লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। ওকে, আমি আশা করি বুঝতে পেরেছি যে ফাইবারের কাস্টমার কেয়ারের সাথে যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে কিভাবে আপনারা এই ফাইবার কাস্টমার কেয়ারের সাথে কিভাবে আপনারা কি করবেন, কন্ট্যাক্ট করবেন এবং কিভাবে সমস্যা সমাধান করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা সমাধান হয়ে যাবে। তবে ফাইবার কাস্টমার কেয়ারের সাথে যখন কথা বলবেন তখন খুব তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ, খুব তাড়াহুড়া করে যেমন তেমন করে লাগলে ফাইবার কাস্টমার কেয়ার ওইটাকে গুরুত্ব হতে দিবে না। ধীরে সুস্থে আধা ঘন্টা সময় নিয়ে লাগবেন, বিস্তারিত মানে ভাবে লাগবেন, স্ক্রিনশট দিয়ে লাগবেন, বিস্তারিত ভাবে লাগলে ফাইবার ওটাকে কি করবে, যদি আপনার দাবিটা যদি সঠিক হয়ে থাকে ওইটা অ্যাপ্রুভাল করে দিবে। আমি আশা করি একটু বুঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম সাসপেন্ডেড বা ডিসেবল হয়ে গেলে কি হবে। আমরা তার পাশাপাশি আমরা বুঝলাম ফর এনি প্রবলেম কাস্টমার কেয়ার, তাই তো? কাস্টমার কেয়ার, ওকে, আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমরা বুঝবো কমিউনিটি গাইডলাইন। দেখেন গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন জিনিসটা কি? আমরা একটু গুগলে সরাসরি সার্চ করলে আমরা পেয়ে যাব। আমরা যদি লিখি ফাইবার কমিউনিটি গাইডলাইন, ফাইবার কমিউনিটি গাইডলাইন, ফাইবার টার্মস অফ সার্ভিসেস, এই যে ফাইবার রুলস, এই যে টার্মস, ফাইবার টার্মস অফ সার্ভিসেস, ফাইবারে কি করা যাবে, কি করা যাবে না, কাস্টম অফার জিনিসটা কি, কাস্টম অর্ডার জিনিসটা কি, ডিসপিউট কিভাবে করতে হয়, ঠিক আছে? টোটাল অনেক কিছু করা আছে। ওভারভিউ আছে, মেইন টার্ম, নাটশেল, সেলার্স বেসিক, গিগের যে নিয়ম কারণগুলা, কোনটা করা যাবে গিগের ক্ষেত্রে, কোনটা করা যাবে না। এই যে 7টা গিগ ফুল সেলার উইথআউট লেভেল স্ট্যাটাস, কোন রকম লেভেল স্ট্যাটাস না থাকলে কি করা যাবে, 7টা গিগ করা যাবে। লেভেল 1 সেলার হলো 10টা গিগ করা যাবে, লেভেল 2 সেলার হলো 20টা গিগ, ঠিক আছে? এই যে এখানে অনেকগুলো বিষয় আছে। গিগ মিসলিডিং টু বায়ার অর আদার্স, গিগের মধ্যে কোনো মিসলিডিং করা যাবে না, মানে একটা কথা বলে আর একটা জিনিস বলা যাবে না, ঠিক আছে? রিসেলিং অর রেগুলেটেড গুডস, কোনো গুডস রিসেলিং করা যাবে না। অফারিং টু প্রিপেয়ার একাডেমিক ওয়ার্কস অর অন বিহাফ অফ বায়ারকে কোনো একাডেমিক ওয়ার্ক দেওয়া যাবে না। মানে আপনি পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট করছেন, সেটাকে কাজ হিসেবে কি দেওয়া যাবে না। এইভাবে এই যে লেভেল জিনিসটা কি, লেভেল কিভাবে ডিফাইন হয়, ফাইবার লেভেল 1 আছে, লেভেল 2 আছে, অনেকগুলো লেভেল আছে। টপ রেটেড সেলার কি, প্রো সেলার, সেলার ফিচার, কাস্টম অফার কিভাবে করতে হয়, সবকিছু এখানে কি দেওয়া আছে, এভরিথিং দেওয়া আছে। তো যখনই আপনার কোনো প্রবলেম হবে, ফাইবারের কোনো একটা রুলস বুঝতে বা ফাইবারের কোনো একটা গাইডলাইন বুঝতে যখন আপনার অসুবিধা হবে, তখন আপনি জাস্ট এখানে আসবেন, এখানে এসে জাস্ট কন্ট্রোল ফাইন করবেন, ফাইন করলে হয়ে যাবে। মনে করেন লেভেল 1 জিনিসটাকে আপনি কি বুঝতেছেন না, আপনি শুনতেছেন যে লেভেল 1 অমুকে লেভেল 1 হয়ে গেছে, তোমাকে লেভেল 1 হয়ে গেছে, জিনিসটা কি আপনি বুঝতেছেন না, তাহলে আপনি এখানে আসবেন, এখানে এসে কন্ট্রোল F দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস F একসাথে চাপবেন, এই যেখানে ফাইন্ডের বারটা আসবে, এখান থেকে আপনি নেবেন লেভেল 1। এই যে আমি এখানে যাই, এই যে লেভেল 1 চলে আসছেন এখানে, লেভেল 1, এই যে লেভেল 1, এই যে লেভেল চলে আসছে, তাই তো? লেভেল চলে আসছে। তারপর মনে করেন পেমেন্ট সংক্রান্ত কোনো একটা বিষয় আমি বুঝতেছি না, এখানে আসলাম পেমেন্ট, যে 106টা আসছে, তাই তো? এই যে পেমেন্ট, তাই না? তাহলে কোন পেমেন্ট, তাই না? এইভাবে আমরা কি আমাদের যে কোনো জিনিস আমরা খুঁজে নিতে পারবো। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। তারপর মনে করেন যে গিগ এক্সট্রা কি, গিগ পেজ, এগুলো কি, যে কোনো বিষয় যদি আমরা না বুঝি আমরা কি এখান থেকে আমরা ক্লিয়ার আমরা বুঝে নিতে পারবো। আর জিনিসগুলো এতটা সহজ করে লেখা, ইংরেজিতে লেখা কিন্তু বাংলা চ্যাটে সহজ। ওকে, ইংরেজিতে লেখা হয়েছে কিন্তু বাংলা চ্যাটে খুব সহজ করে লেখা।
এগুলো যে কেউ একদম সহজ করে জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি কমিউনিটি গাইডলাইন। আচ্ছা, এরপর আমি বুঝাবো হলো রেজুলেশন সেন্টার। ওকে, রেজুলেশন সেন্টার জিনিসটা কি? রেজুলেশন সেন্টার হলো যে ফাইবারের মধ্যে আপনি কিভাবে বিভিন্ন রেজুলেশন করবেন। আচ্ছা, রেজুলেশন জিনিসটা কি? আমি একটা স্পট নিয়ে যাই। রেজুলেশন সেন্টার একটু যে কেউ একজন আসেন, যারা কাজ পেয়েছেন এমন কেউ একজন আসেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনি ইয়া করেন, আমাকে মাউস আপনার ফাইবারে যান, আমাকে মাউস দিন। হ্যাঁ, দাঁড়ান, আপনার অর্ডারে যান। আপনি আমাকে মাউস দিন, আগে মাউস দিন। অং কাজ পেয়েছেন একটা। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কবে? স্যার আমি তো জয়েন করেছি, কিন্তু জয়েন 19 তারিখে করেছিলাম। এর মধ্যে কাজ পেয়ে গেছেন? স্যার একটা পাইছি, কিন্তু স্যার অনেক প্রবলেম স্যার এখানে। আচ্ছা, আপনি আমাকে মাউস দেন না, মাউস অ্যাপ্রুভাল দেন না, এতবার দিছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন কি প্রবলেম বলবেন নাকি ক্লাস করবেন? স্যার প্রবলেম স্যার, টেনশনে আছে স্যার অনেক। না, এখন আমি মনে করেন ক্লাস করাচ্ছি, ক্লাসের মাঝখানে কি আপনি প্রবলেম বলবেন? আমি ক্লাসটা স্টপ করে আপনার প্রবলেম শুনবো নাকি আগে আপনার ক্লাসটা শেষ? স্যার আপনি ক্লাসটা শেষ করেন। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ একটু সদয় হওয়ার জন্য বা সহানুভূতি প্রকাশ করার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন আমি অঙ্গের এটা দিয়ে শিখাই। সম্ভবত আজকে কাজ পেয়েছেন না, মার্চের 10। ঠিক আছে। আচ্ছা, দেখুন আমি বারবারই বলি যে আমি যখন ক্লাসের মধ্যে থাকবো তখন সাপোর্টের বিষয়গুলো না বলার জন্য। আমি সাপোর্ট দেখবো ক্লাস শেষ করে, সারাদিন তো আমি সাপোর্টের মধ্যে আছি। আমি মাত্র আপনার মাইকটা অন করলাম, এর মধ্যে হঠাৎ করে আমি তো আপনার এটা তো দেখবো, অবশ্যই দেখবো, তাই না? আমি ক্লাস শেষ করে যারা কাজ পেয়েছেন তাদের কাজটা বুঝিয়ে দেবো। সকালে আসবো, সকাল 9টা বাজে আসবো, দুপুরে আসবো, রাতে আসবো, তাই না? হ্যাঁ, আবার পাশাপাশি আমি যাওয়ার পর রাত 3টা পর্যন্ত সাপোর্ট টিম থাকবে না? আমি থাকবে কি দেবদাস, আমি আসার আগে ছিল গালিব, তাই না? সারা দিনই তো সাপোর্ট টিম থাকে। তো আমি মাইক করার সাথে সাথে সাপোর্টের কথা কেন বলতে হবে? আমি এখন একটা ক্লাসের মুডের মধ্যে আছি না? একটু বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখুন আমরা এখন শিখবো রেজুলেশন সেন্টার। হ্যাঁ, রেজুলেশন সেন্টার জিনিসটা কি দেখেন। রেজুলেশন সেন্টার জিনিসটা কি? এই যে দেখেন, যখন আপনি কোনো অর্ডার পাবেন, অর্ডার পাওয়ার পরে এই যেখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, ভিজিট দা রেজুলেশন সেন্টার। সবাইকে এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন? একটু হাত তুলে আমাকে দেখান। সবাইকে দেখতে পাচ্ছেন? ওকে, হাসিবুর দেখতে পাচ্ছেন না? হাত তুলে দেখান। ঠিক আছে, তাহলে ভিজিট দা রেজুলেশন সেন্টার। দেখেন আমরা মানে যে কোনো একটা জিনিস নিয়ে যদি ডিসপিউট হয়, ঠিক আছে, মনে করেন আমার কাজ করতেছে, কাজের সময় বাড়ানো দরকার। হ্যাঁ, আমার কাজটা করার সময় ছিল 3 দিন, কিন্তু আমি 3 দিনে কাজটা শেষ করতে পারিনি। তখন আমি কাজের সময় বাড়াবো, 3 দিনের পরিবর্তে আমি আরো 2 দিন এক্সট্রা নেব। 3 দিন তো আমার আছে, এবার 3য় দিনে কি আমি বুঝতে পারছি যে আমার কাজটা আজকে ডেলিভারি দেওয়া সম্ভব না, তাহলে আমি আরো 2 দিন বা 1 দিন আমি কি বাড়াই নেবো, কাজের সময় আমি কি আরো 1 দিন বাড়াই নেবো। তো 1 দিনটা কিভাবে বাড়াবো? তাহলে এটা হচ্ছে একটা কি রেজুলেশন সেন্টার। এটা আমাকে রেজুলেশন। হ্যাঁ, যে কাজের সময়টা আমি 3 দিন আছে, আমি আরো এক্সট্রা 1 দিন নেবো। হ্যাঁ, তারপর আমি কোন একটা কাজ শুরু করলাম, কাজ শুরু করতে গিয়ে দেখলাম কি কাজটা আমি নিয়েছিলাম $100, বাট কাজ করতে গিয়ে দেখলাম যে কাজটা অনেক বড়, আসলে অনেক কঠিন কাজ। তখন আমি বললাম যে $100 তো হবে না, এটা $150 লাগবে। তখন ওই $150 জন্য আমি কি করবো? বায়ারকে আবার আমি কি করবো? এটার জন্য রেজুলেশন করবো। হ্যাঁ, মানে এটাকে মডারেট করবো যে তুমি তো $100 বলছিলে, বাট $100 কাজ তো হচ্ছে না, এটা $150 লাগবে। ঠিক আছে, ওকে, 1 মিনিট। ঠিক আছে, তখন এইভাবে বিভিন্ন রকমের কি আমাদেরকে রেজুলেশন করতে হয়। তো রেজুলেশন করার জন্য আমরা কি করব? জাস্ট ক্লিক অন ভিজিট দা রেজুলেশন সেন্টার। এখানে আমি ক্লিক করলাম, ভিজিট দা রেজুলেশন সেন্টার। আচ্ছা,
এখানে ক্লিক করার পর এই যে দেখেন রেজুলেশন সেন্টার, হ্যাঁ, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, আমরা আমাদের ডেলিভারি টাইমটা বাড়াতে পারবো। মডিফাই দ্য অর্ডার, হ্যাঁ, ওই যে অর্ডারের যে সময়সীমা না অর্ডারের যে এই শর্ত বা অর্ডারের যে এই ইয়াটা পেমেন্টের যে কম বেশ করা, এটা আমরা এখান থেকে করতে পারবো। আস্ক দ্য বায়ার ক্যান্সেল দ্য অর্ডার, আমরা বায়ারকে বলতে পারবো তুমি অর্ডারটা ক্যান্সেল করো, মানে বায়ারকে আমরা রিকোয়েস্ট করতে পারবো। যদি কখনো দেখি যে কাজটা করা সম্ভবই হচ্ছে না, তখন আমরা কি করতে পারবো, বায়ারকে আমরা আস্ক করতে পারবো তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করে দিলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনার আইডির উপর খুব বেশি এটা প্রভাব ফেলবে না। ওকে, বাট কোনো বায়ার যদি আপনাকে নেগেটিভ ফিডব্যাক দেয়, ওকে, তাহলে এটা নিয়ে বিশাল একটা প্রবলেম হবে। মানে শুরুর কোনো কাজে আপনি কোনো একটা কাজ মাত্র শুরু করছেন, প্রথম কাজে যদি আপনার যদি 5 স্টার ফিডব্যাক যদি না পান, প্রথম কাজে 5 স্টার ফিডব্যাক পেতেই হবে। প্রথম কাজে 5 স্টার ফিডব্যাক না দিয়ে, হ্যাঁ, 4.7 দিলেও সমস্যা নাই, যদি 4.5 এর যদি কম দেয় স্টার, তাহলে কি হবে, তাহলে আপনি আর কোনো কাজে অ্যাপ্লাই করতে পারবেন না। কোনো বায়ার যদি আপনাকে 4.5 এর কম দেয় প্রথম কাজে, সেক্ষেত্রে আপনি আর কি দ্বিতীয় কোনো কাজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। বায়ার আপনার অ্যাকাউন্টটা কি ওই বায়ার রিকোয়েস্ট রিপ্লাই, বায়ার রিকোয়েস্ট বায়ার আপনাকে আর দিবে না। আপনার মাইকটা অফ করে দেন। জি স্যার। বায়ার রিকোয়েস্ট আর রিপ্লাই করতে দিবেন না, অন্য জিনিসগুলো চালু থাকবে, বাট বায়ার রিকোয়েস্ট কি করতে দিবেন, আপনাকে বায়ার আর পাঠাবে না। ওকে, যদি 4.5 এর নিচে যদি আপনার ফিডব্যাক হয়, তো সেই জন্য আপনি এমন ভাবে কাজ করবেন যেন প্রথম কাজে 100% 5 স্টার আপনি ফিডব্যাক পান। আর যদি মনে হয় যে না বায়ারের সাথে কোনো একটা বিষয় হচ্ছে, আপনি মাইকটা অফ করে দেন। স্যার করতে পারতেছি না। কারণ আমি দিচ্ছি। জি স্যার। পেজ আমি করতেছি। হ্যাঁ, আমাকে আপনি মাউস দেন। তাহলে কোনো কারণে যদি বাইরের সাথে আপনার বনিবনা না হয়, বা বাইরের সাথে আপনার যদি তরকারি কোনো সম্পর্ক তৈরি হয়, বা কি স্বাভাবিক সাথে অস্বাভাবিক কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, অস্বাভাবিক কোনো সম্পর্ক যদি তৈরি হয়, তাহলে আপনি কি করবেন, বাইরেকে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবেন। মানে বায়ার যদি এমন কোনো আশঙ্কা যদি তৈরি হয় আপনার কাজের কারণে বা আপনার কোনো কথার কারণে বা যে কোনো কারণে বাইরের সাথে তিক্ত সম্পর্ক হয়ে গেল, তখন কি বায়ার আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিতে পারে। সেক্ষেত্রে আপনি অর্ডারটা ক্যান্সেল করবেন। আপনি আমাকে কাইন্ডলি মাউস অ্যাপ্রুভাল দেন। তাহলে অর্ডারটা আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। ক্যান্সেল করে দিলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওকে, ক্যান্সেল করে দিলে কোনো প্রবলেম হবে না। তো দেখেন আমি একটা দেখাচ্ছি কিভাবে কি করবেন। আমরা প্রথমে ক্লিক করলাম এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম। আমরা ডেলিভারি টাইমটা কিভাবে বাড়াবো, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্যান ইউ গিভ আস মোর ডিটেইল অন হোয়াই, কেন আপনি ডেলিভারি টাইমটা কেন বাড়াবেন। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিউ টু পার্সোনাল অর টেকনিক্যাল রিজন। ঠিক আছে, পার্সোনাল অথবা টেকনিক্যাল রিজনের কারণে আমি কি বাড়াবো, টাইমটা আমি বাড়াতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, এখানে দিলাম ডিউ টু পার্সোনাল অর টেকনিক্যাল। এরপর এখানে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আমি কই দিন চাচ্ছি এক্সট্রা, আমি চাচ্ছি এক্সট্রা আরো 1 দিন বা 2 দিন। ঠিক আছে, এরপর এখানে আপনি বিস্তারিতভাবে আপনার বায়ারকে লিখবেন যে ডিয়ার স্যার, হ্যাঁ, এই আমি কাজটা করতে পারতেছি না, বা আমার কারেন্ট নাই, বা আমার এই সমস্যা, আমার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, আমি অসুস্থ, হ্যাঁ, এরকম করে লিখবেন। এবং নিশ্চিত থাকেন যে এরকম করে লিখলে বায়ারের সাথে আপনার সম্পর্ক থাকবে না। আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা এখানে বলা যাবে না। আপনার ইলেকট্রিসিটি নেই, আপনি অসুস্থ, হ্যাঁ, আপনার ভাইয়ের বিয়ে, আপনি বেড়াতে গেছেন, এটা সেটা এই ধরনের কোনো বিষয়, আপনার ব্যক্তিগত কোনো সমস্যার কথা এখানে লেখা যাবে না। লেখলে বায়ারের সাথে আপনার সম্পর্কের অবনতি হবে। আপনি বায়ারকে ভেবে বলবেন যে ডিয়ার স্যার, তুমি আমাকে 1 দিন সময় দাও, আমি তোমার কাজটা প্রায় করে ফেলছি, এখন জাস্ট আমাকে 1 দিন সময় দাও, আমি খুব সুন্দরভাবে তোমাকে একদম পারফেক্টলি আমি তোমাকে কাজটা আমি দিতে চাচ্ছি। আমি চাচ্ছি যে তোমার হ্যাপিনেস, আমি চাচ্ছি তোমাকে অনেক ভালোভাবে কাজটা করে দিতে। তো পারফেক্টলি যেন আমি তোমাকে কাজটা আমি করে দিতে পারি, সেজন্য তুমি আমাকে আরেকদিন একটু বেশি সময় দাও। ওকে, এভাবে বললে বায়ার কি করবে, আপনাকে সুন্দরভাবে কি খুশি মনে আপনাকে কি কাজটা করে দিবে। আপনি টেলার্সের কাছে শার্ট দিচ্ছেন, টেলার যদি আপনাকে রিকোয়েস্ট করে বলে ভাই আমাকে 8টা দিন সময় দেন, আপনার শার্টটা একদম সেরকম ভাবে আমি তৈরি করে দেবো, আপনি কি সানন্দে দিবেন। ওকে, তো সুতরাং বুঝতে হবে ভেবে, আপনার ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত অসুবিধার কথা বলা যাবে না। আপনার ইলেকট্রিসিটি নেই, আপনার কম্পিউটারের সমস্যা, কম্পিউটার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ব্যক্তিগত কোনো সমস্যা বললে বায়ার বলবো যে তোমার যদি কম্পিউটারের যদি সমস্যা হয়, তোমার ইন্টারনেটের যদি প্রবলেম হয়, তো তুমি ফ্রিল্যান্সিং কেমনে করবা, যে ঠিক আছে তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও। ওকে, আপনাকে ট্রাস্ট করতে চাইবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আমরা সেন্ড করলে কি হবে, এই অর্ডারটা আমরা ডেলিভারি টাইমটা বাড়াতে পারবো। ওকে,
আমি ডেলিভারি টাইমটা বাড়াচ্ছি না। তারপর হচ্ছে ক্যান্সেল দ্য অর্ডার, আস্ক বায়ার টু ক্যান্সেল দ্য অর্ডার। ওকে, ক্যান্সেল 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 কেন করবো? সেম এটা ডিউ টু পার্সোনাল অর টেকনিক্যাল রিজন, এটা সেট করে আমরা ক্যান্সেল করলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আমি ক্যান্সেল করতেছি না। অং এর প্রথম কাজ, প্রথম স্বপ্ন আমি ভেঙে দিচ্ছি না। তারপর হচ্ছে মডিফাই অর্ডার। হ্যাঁ, মডিফাই অর্ডার, মডিফাই কিরকম মডিফাই করতে পারবেন? উই কুড নট এগ্রি অন দ্য প্রাইস। হ্যাঁ, আপনি প্রাইসে এগ্রি না, সুতরাং প্রাইসটাকে আপনি কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। আই ডিড নট রিসিভ এনাফ ইনফরমেশন ফ্রম দ্য বায়ার। ওকে, ডিউ টু দ্য পার্সোনাল অর টেকনিক্যাল রিজন দ্য বায়ার রিকোয়েস্টেড এডিশনাল ওয়ার্ক। বায়ার অতিরিক্ত কাজ করতে বলতেছে যেটার জন্য টাকা দিচ্ছে না, টাকা দিতে চাচ্ছে না। ওকে, মানে অনেক রকমের কি মডিফিকেশনের প্রয়োজন হতে পারে। বায়ার কাজ বেশি দিচ্ছে, বায়ার যা করতে বলছিল তার থেকে বেশি কাজ করতে বলতেছে, সুতরাং বেশি টাকা হবে, তাই না? এটাকে মডিফাই করতে হবে। বায়ার পর্যাপ্ত তথ্য দিচ্ছে না, এটাকেও কি ঠিক করতে হবে। তারপর উই কুড এগ্রি অন দ্য প্রাইস, প্রাইসে আমরা কি এগ্রি না, এটাও কি ঠিক করতে হবে। এরকম অনেকগুলি বিষয় আছে, এগুলোকে ঠিক করতে হবে। ঠিক করে, ঠিক আছে, এগুলো আপনি করতে পারবেন। যেমন উই কুড নট এগ্রি অন দ্য প্রাইস, আমি প্রাইসে এগ্রি না। এরপর কন্টিনিউ করেন, এরপর একটা টেক্সট বক্স আসবে, ওই টেক্সট বক্সের মধ্যে আপনি বিস্তারিতভাবে লেখেন যে দেখেন এগ্রি অন দ্য প্রাইস। হ্যাঁ, এরপর একটা টেক্সট বক্স আসছে, এখানে আপনি বিস্তারিতভাবে লেখেন যে বায়ার আমাকে এটা বলছিল, হ্যাঁ, এখন বলতেছে এটা করো, এখন সে বলছিল এত টাকা দিবে, এখন সেটা তো এটা তো পোষায় না, হ্যাঁ, এটা হয় না। আপনি মনের কথাগুলো সহজ সরল ভাষায় আপনি বিস্তারিতভাবে আপনি লেখেন। ওকে, লেখার পরে এই যে অ্যাড এক্সট্রা, মানে অতিরিক্ত কাজ যদি করাতে চাই সেক্ষেত্রে অতিরিক্ত কাজের জন্য আপনি কি এক্সট্রা পেমেন্ট কত নেবেন, কতদিন আপনি কাজ করবেন, একদিন এক্সট্রা কাজ করতে বলতেছে, হ্যাঁ, এবং সেই একদিনের জন্য আপনি কত নেবেন, এক্সট্রা আরো $70 আপনি নেবেন। কেন নেবেন আরো $70? কেন ওইটার সাথে আপনি যোগ করতে চান সেটা আপনি করতে পারবেন। এটা মানে এখানে পেমেন্টটা কমানো যায় না, পেমেন্টটা বাড়ানো যায়। বাইরে যদি আপনাকে $100 যদি হায়ার করে, পরবর্তীতে আপনি আরো $50 এখানে কি এক্সট্রা অ্যাড করতে পারবেন। ওকে, আমি আরো $70 বাড়াবো, কিন্তু দিন যা আছে তাই, দিন হলো 0 দিন, তাই তো? আমি আরো $70 কি আমি এক্সট্রা বাড়িয়ে নিলাম, কেন বাড়িয়ে নিলাম সেটা এখানে আমি বললাম। ঠিক আছে, তো এইভাবে বলার পর বায়ারের কাছে রিকোয়েস্ট যাবে, বায়ার অ্যাপ্রুভ করে, ব্যাস এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে একটা কাজ চলাকালীন সময় আমরা কাজটা কি ক্যান্সেল করতে পারি, আবার চাইলে আমরা কি ওই ইনস্ট্যান্ট মানে কারেন্ট যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো আমরা কি করতে পারি, মডিফাই করতে পারি। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা মডিফাই করতে পারি, আমরা কি বায়ারকে আমরা ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি, অথবা আমরা আমাদের অর্ডারটা কি করতে পারি, এক্সটেন্ড করতে পারি। ওকে, আমি আশা করি বুঝিয়ে বলতে পেরেছি। আচ্ছা, এটা গেল। এটা করার পর হলো কাজটা আমরা কিভাবে বায়ারকে জমা দেবো। দেখুন, কাজটা আমরা বায়ারকে কিভাবে জমা দেবো কাজটা করার পরে। দেখুন, আমরা কাজটা করবো কোথায়, গুগল শিটে। হ্যাঁ, আমরা তো কাজ জমা দেবো, আমরা জমা দেবো কাজের রিপোর্ট। ঠিক আছে, আমরা গেলাম google.com/ কি google.com, আমরা যাবো drive.google.com, drive.google.com। ওকে, drive.google.com আমরা আসলাম। আসার পর আমরা এখানে শীট তৈরি করবো। শীট কিভাবে, আমরা যাবো এখানে নিউ। ঠিক আছে, নিউ তুই কোথায়, শীট, যে গুগল শীট, তাই তো? গুগল শীট। আমি আবার দেখাচ্ছি, আমরা যাবো কোথায়, drive.google.com। আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা আসলাম কোথায়, শীট, তাই তো? নিউ থেকে কোথায়, শীট। ওকে, আমরা এই যে গুগল শীট ওপেন হলো, আমরা এই শীটের নাম দেবো, হ্যাঁ, মনে করেন কাশিম কোম্পানি, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং জব, হ্যাঁ, বাইরের নাম হচ্ছে মিস্টার কাশিম, জব ফর মিস্টার কাশিম, তাই তো? ফেসবুক মার্কেটিং জব ফর মিস্টার কাশিম করলাম। করে এখানে আমি কি করব, এই যে আমি কোন লিঙ্ক গুলো দিয়েছি, এখানে ফেসবুক পেজের নাম, এখানে লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, তাই তো? এখানে এটা সেটা সবগুলো আমরা তো দেবো, এবং আমরা কাজের মধ্যে আমরা শিখবো কোন কাজের রিপোর্ট আমরা কিভাবে তৈরি করবো। রিপোর্টটা আমরা তো তৈরি করবো। হ্যাঁ, আমরা যখনই কোনো কাজ শিখবো, মানে নতুন যারা জয়েন করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যখন আমরা কাজ শিখবো তখন আমরা কি কাজটা কিভাবে জমা দেবো বা কাজের রিপোর্টটা কিভাবে তৈরি করবো সেটা আমরা কাজের সাথেই শিখবো। ওকে, এই যে আমরা রিপোর্টটা আমরা তৈরি করলাম। হ্যাঁ, তৈরি করার পরে আমরা এখন কি করবো, রিপোর্টটা বায়ারকে আমরা সাবমিট করবো। কিভাবে করবো, জাস্ট ক্লিক অন শেয়ার। ওকে, শেয়ারে ক্লিক করার পর কি আসছে এখানে, গেট শেয়ারেবল লিঙ্ক। সবাই কি দেখতে পাচ্ছেন, একটু হাত তোলেন। ঠিক আছে, গেট শেয়ারেবল লিঙ্ক ক্লিক করলাম।
ক্লিক করার পরে এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান ভিউ। ওকে, আমরা এখানে করবো কি এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান এডিট, এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান এডিট। ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ক্লিক অন ডান। ওকে, ব্যাস এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট। তাহলে কি হলো, সরি আমি আরেকবার চাই, শেয়ার থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, এরপর জাস্ট কপি লিঙ্ক, কপি। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি হয়ে গেল লিঙ্কটা, কপিটা আমার মাউসে আছে, কপি। হ্যাঁ, এখন এই লিঙ্কটা আমি কি করব, ফাইবারের কাছে জমা দেওয়ার সময় জাস্ট বাইরের কাছে গিয়ে আমি কি সাবমিট করব। হ্যাঁ, আপনি আরেকবার আসেন, আপনি আরেকবার আসেন। হ্যালো আলামিন, আমার সাউন্ডে কোনো প্রবলেম কি হচ্ছে? না স্যার। ঠিক আছে। হ্যাঁ দেখুন, এখন আমি কি করব, কাজটা জমা দেব। হ্যাঁ, কাজটা কিভাবে জমা দেবো দেখেন। আমাকে মাউস দিন। ঠিক আছে, দেখুন আমি কাজটা কিভাবে জমা দেব। কাজটা জমা দেওয়ার জন্য আমি আসবো কোথায়, আমার কাজে আসি, অর্ডার, এখানে সুইচ টু সেলিং, আমি আসলাম অর্ডার, এই যে এই কাজটা, মানে আমার ওইটা তো আমার ক্লিকে আছে তাই তো, মাউসের মধ্যে আছে। আমি এখানে আসলাম, এখানে এসে জাস্ট কি ডেলিভার ইউর অর্ডার, আমরা কোথায় ক্লিক করব, ডেলিভার ইউর অর্ডার। ওকে, ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা একটা ডেলিভারি রিপোর্ট লাগবো বাইরকে, ডিয়ার স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করছি, অনেক ভালোভাবে আমি কি তোমার কাজটা করছি, এই করছি সেই করছি। 100% ভাবে আমি তোমার লিস্টটা তৈরি করছি, মানে সবগুলো কাজ করছি, সবগুলো কাজ করে আমি তোমার রিপোর্ট আমি কি দিয়েছি। হ্যাঁ, আমি একটা গুগল শিট, নিচে একটা গুগল শিটের লিঙ্ক আমি তোমার টোটাল জব রিপোর্ট আমি দিয়েছি, তুমি প্রত্যেকটা লিঙ্ক তুমি চেক করতে পারো। আর আমি এই কাজটা অনেক আন্তরিকতার সাথে, অনেক যত্নের সাথে, অনেক ভালোবাসার সাথে করছি, অনেক ভালোভাবে আমি কি কাজটা করছি। এভাবে বাইরের উদ্দেশ্যে ছোট্ট একটা নোট লিখবেন, নোট লিখে তারপর দিবেন কি জব রিপোর্ট, জব রিপোর্ট লিঙ্ক। ওকে, দিবেন, দেওয়ার পরে এই লিঙ্কটা এইভাবে এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, তাহলে এখানে কাজটা জমা দেওয়ার সময় কি করবেন, ডিয়ার স্যার, ছোট্ট একটা নোট এবং কি জব রিপোর্ট লিঙ্ক, লিঙ্ক দিয়ে ওই যে লিঙ্কটা আপনার কপি করা ছিল জাস্ট এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে ডেলিভার ওয়াকে দিলেই 17 থেকে কাজটা ডেলিভার হয়ে যাবে। তার মানে আমরা যখন মনে করেন আপনি 100টা ফেসবুক প্রমোশন করছেন, 100টা গ্রুপে পোস্ট করছেন, 100 রকমের লিঙ্ক করছেন, অনেক কিছু করছেন। হ্যাঁ, যাই কিছু করেন না কেন, আপনার কাজটা হবে কোথায়, এই গুগল লিঙ্কের মাধ্যমে হবে। আপনি কোনো একটা বিশাল একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটা আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন, সেই গুগল ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভ থেকে লিঙ্কটা নিয়ে আপনি কি এখানে দিবেন। আপনি কোনো একটা গ্রাফিক্স তৈরি করছেন, অ্যানিমেশন তৈরি করছেন, ফেসবুকে লিঙ্ক করছেন, যাই কিছু আপনি কাজ করেন না কেন, আপনি বাইরেকে জমা দিবেন কি, কাজ জমা দিবেন না, কি জমা দিবেন, সেই কাজটাকে আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন, সেই গুগল ড্রাইভের লিঙ্কটা আপনি কি বাইরেকে দিবেন, একদমই সহজ। ওকে, এভাবে দিবেন, এরপরে এই ডেলিভারি ওয়াকে ক্লিক করলেই আপনার অর্ডারটা ডেলিভার হয়ে যাবে। ওকে, হ্যাঁ, ইভেন বায়ারকে ডেলিভারি দেওয়ার পরও আপনি ডেলিভারি দিয়ে দিয়েছেন, বায়ারকে ডেলিভারি দিয়ে দিয়েছেন, মনে করেন এখানে ডেলিভারি টাইমের মধ্যে তো দিতে হবে। এই ডেলিভারির সময় আছে কতক্ষণ, একদিন 20 ঘন্টা সময় আছে। হ্যাঁ, তো 30 মিনিট আগে থেকে আপনাকে কি নক করা শুরু করবে ফাইবার, লাল হয়ে যাবে এই জিনিসটা। লেট হয়ে গেলে যদি ডেলিভারি আপনি লেটে দিয়ে দেন তাহলে কিন্তু সব শেষ। হ্যাঁ, তো ডেলিভারি যদি আপনার যদি সময় যদি কুলাই উঠতে না পারেন, সেক্ষেত্রে আপনি এই যে রেজুলেশন সেন্টারে গিয়ে আপনি কি করবেন, সময়টা বাড়াই নেবেন, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হলো সময়টা বাড়ানোর জন্য আবেদন করলেই এই জিনিসটা কি থেমে যাবে। হ্যাঁ, এখানে লাল আর দেখাবে না, এই জিনিসটা মানে থেমে যাবে। এরপরে যদি কোনো প্রবলেম হয়, যদি ওইটা যদি করা না যায় বা কোনো একটা অথবা যদি চান যে মাত্র তো 1 ঘন্টার কাজ, 2 ঘন্টার কাজ, তাহলে আপনি ওই 1-2 ঘন্টার কাজ রেখে আপনি কি জমা দিয়ে দেন, রিপোর্ট যা করছেন তাই আপনি কি জমা দিয়ে দেন। সময়ের মধ্যে জমা দেওয়ার পরে আপনি কি পাবেন, সময় পাবেন কাজটাকে আরো ভালোভাবে করার। কিভাবে, যে লিস্ট আপনি দিয়েছেন, যে গুগল শিটের লিঙ্কটা আপনি দিবেন, ওই গুগল শিটের লিঙ্ক তো আপনার কাছেও আছে, আপনি ইচ্ছে মতো ওইটাকে মডিফাই করতে পারবেন। যেমন আপনি যদি আজকে রাত্রে যদি কাজটা জমা দেন, বায়ার এই কাজটা দেখবে কালকে সকালে ঘুম থেকে উঠে, তাই তো, মানে আগামীকাল সকালে গিয়ে বায়ার কি
অথবা আগামীকাল রাতে আপনি দিনে দিয়েছেন, সকাল 10টা বাজে কাজটা জমা দিয়েছেন, বায়ার এই কাজটা পাবে কখন? বায়ার ঘুম থেকে উঠবে আমাদের যখন রাত 10টা তখন। ওকে, তো আমাদের যখন রাত 10টা, আমাদের যখন রাত 10টা তখন বায়ার উঠে তখন কি করবে? তখন আপনার কাজটা দেখবে। আর এর মধ্যে আপনি কি আরো এটাকে মডিফাই করতে পারবেন। আপনি যে গুগল শিটটা তৈরি করতেন সেই শিটটা আপনি ইচ্ছে মতো এডিট করতে পারবেন। আর যেহেতু এটা অনলাইন শিট, আপনি এডিট করা মানে কি আপনি যেরকম দেখতেছেন বাইরে সেরকমই দেখবে। ওকে, তো সুতরাং কোনো সমস্যা নেই। কাজ জমা দেওয়ার পরও কি করে যায় কাজ করা যায়, যদি 2-3 ঘন্টা যদি মানে বিষয় হয়, মানে 2-3 ঘন্টা পরে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কি কমপ্লিট না করে আপনি জমা দিয়ে দিবেন সময়ের মধ্যে। যদি ইমার্জেন্সি যদি জমা দেওয়ার প্রয়োজন হয়, হ্যাঁ, আর মানে কি না হয় ভালোভাবে কাজটা করে তারপর আপনি কি জমা দিবেন। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা জমা দিতে হয় এবং কাজ জমা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো। ওকে, তাহলে আমরা যাই জমা দিনে গেলে আমরা সবগুলো কি আমরা লিঙ্কের মাধ্যমে আমরা জমা দেবো। আচ্ছা, আমরা বুঝলাম কাজ জমা দেওয়া বুঝলাম। এরপর দেখেন আমরা হেল্প এবং সাপোর্ট বুঝলাম, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে এখানে এনডিএ। দেখুন এনডিএ একটা বিষয় আছে, এনডিএ মানে হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হ্যাঁ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ঠিক আছে। এনডিএ মানে কি? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। মানে বায়ার যখন আপনাকে কাজ দিবে, আপনি যখন কোনো একটা বায়ারের কাজ করবেন, সেই বায়ারের অনেকগুলা গোপনীয় বিষয় আপনি জানবেন, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু সেই জিনিসগুলো গোপনীয় বিষয়গুলো কোনোভাবেই কি করা যাবে না, ডিসক্লোজ করা যাবে না। যদি করেন তাহলে সেটা আপনার কি হবে, এনডিএ ব্রেক হবে। এনডিএ ব্রেক হলে ফাইবার সরাসরি আপনার প্রোফাইলটাকে সাসপেন্ড করে দিবে। এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। হ্যাঁ, তো এনডিএটা কি? কোনো বায়ার আপনাকে পাসওয়ার্ড দিল, তার ওয়েবসাইটের আইডি দিল, পাসওয়ার্ড দিল। হ্যাঁ, এই আইডি পাসওয়ার্ড যদি কোনো কারণে যদি লিক হয় বা আপনার কোনো কারণে যদি বায়ার লিক হয়, সেটা কি হবে? লিক হলে ওই বায়ার সরাসরি আপনাকে দোষারোপ করবে এবং ফাইবারকে বলবে যে সে এনডিএ ব্রেক করছে, ফাইবার আপনাকে সাসপেন্ড করবে। হ্যাঁ, তো তাহলে আমরা কি করব? বায়ার যদি কোনো কারণে যদি আইডি পাসওয়ার্ড দিতে চাই, হ্যাঁ, নরমালি বায়ার যদি আপনাকে ওয়ার্ডপ্রেসে যদি কাজ করতে বলে, তার ওয়ার্ডপ্রেস সাইটে আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন করতে পারে, আইডি পাসওয়ার্ড লাগে না। বায়ার যদি আপনাকে ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে কাজ করতে বলে, তাও ফেসবুক চ্যানেলের ম্যানেজার অথবা ইউটিউব চ্যানেলের অ্যাডমিন বানিয়ে দিলে আপনি কি ভালোভাবে কাজ করতে পারবেন আপনার আইডি থেকেই। তার পাসওয়ার্ড নেওয়ার খুব একটা প্রয়োজন নেই। তো অনেক বায়ার জিনিসটা বুঝে না, বা ম্যানেজার কিভাবে করতে হবে, অ্যাডমিন কিভাবে বানাতে হবে, এই জিনিসটা অনেক সময় বুঝে না। অনেক সময় তারা আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়। তো আইডি পাসওয়ার্ড দিলে এটা খুবই সাবধানে রাখতে হবে যেন কেউ অন্য কেউ আইডি পাসওয়ার্ড গুলো না দেখে, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হলো, এই বায়ারকে পাসওয়ার্ড নেওয়ার আগে, আইডি পাসওয়ার্ড নেওয়ার আগে বায়ারকে আপনি বলবেন যে তুমি কি করো, এটাকে তুমি চেঞ্জ করে দাও। কারণ হয়তো তার পাসওয়ার্ডটা আরো অনেকেই জানে। অন্য কেউ যদি কোনো রকম প্রবলেম তৈরি করে তার অ্যাকাউন্টে ঢুকে, সেটা কিন্তু আপনার ঘাড়ে আসবে। তো পাসওয়ার্ডটা যখন আপনার কাছে দিবে, দেওয়ার পর বলবেন যে ঠিক আছে তুমি চেঞ্জ করে আমাকে আরেকবার দাও, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দাও, ব্যাস, তাহলে আপনি সেফ। এরপর আপনি যখন কাজ করবেন, কাজ করার পর বায়ারকে আবার বলবেন যে ঠিক আছে এবার তুমি পাসওয়ার্ডটা আরেকবার চেঞ্জ করো, ঠিক আছে। সে পাসওয়ার্ডটাকে আরেকবার চেঞ্জ করবে। ওকে, ব্যাস, যেটা আপনি জানেন না, ব্যাস। তাহলে এরপরে যদি তার পাসওয়ার্ডটা যদি হ্যাক হয় বা পাসওয়ার্ডে যদি কোনো প্রবলেম হয়, ওইটার দায়ভার আপনার ঘাড়ে আর আসবে না। আমি আশা করি বিষয়টি আমি আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা আসান, আমার সাউন্ড কি ঠিক আছে? আমার কথা কি স্পষ্টভাবে কি শোনা যাচ্ছে? মানে আমার মুখে কথা বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা বুঝতে বা শুনতে কি কোনো হ্যাঁ, ঠিক আছে। বেলায়েত আছেন? বেলায়েত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা বুঝতে বা শুনতে কি কোনো প্রবলেম হচ্ছে? জি না স্যার, কোনো প্রবলেম হইতেছে না। সাউন্ড কি ওকে? মানে আমার গলার সাউন্ড কি ঠিক আছে? জি স্যার, পুরো 100%। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা বুঝলাম যে রেজুলেশন আমরা কিভাবে করব। ওকে, তাহলে এনডিএ, তাহলে এছাড়া বায়ারের কাজ করার সময় আপনি অনেক রকমের এনডিএ আপনি জানবেন, যেমন তার ইনকাম কত,
তার সেলস কত, তার কিওয়ার্ড কি, তার সিক্রেট রেসিপি কি, তার প্রোডাক্টের হিডেন ইয়া কি, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, সিক্রেট আছে। প্রত্যেকটা কোম্পানির একটা সিক্রেট আছে। যেমন অমুক দোকানের সিঙ্গারাটা খুব মজা হয়, হ্যাঁ, এটা একটা এনডিএ। আবুলের দোকানের সিঙ্গারাটা খুব মজা, হ্যাঁ, কেন মজা? কারণ আবুলের কাছে একটা সিক্রেট রেসিপি আছে। রেসিপিটা কি? আবুল তার সিঙ্গারার মধ্যে এই জিনিসগুলো দেয়, আবার সে তৈরি করার সময় কি সে এতক্ষণ কি গরম তেলে রাখে, এতক্ষণ উঠে রাখে, বা এই জিনিসের ভাপ দেয়, বা এই জিনিসের এটা করে। তার কাছে একটা গোপন মানে রেসিপি আছে, যেটা আপনি যে কেউ যদি আবুলের চায়ের দোকানে যদি কাজ করে সেই জিনিসটা জানবে, বুঝবে, কিন্তু ওইটা অন্য কোনো কম্পিটিটরকে সেটা কি করা যাবে না, ডিসক্লোজ করা যাবে না। এটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। ওকে, তো বায়ার অনেক সময় এই বায়ার আমাদের সাথে এগ্রিমেন্ট করবে না, কিন্তু অলিখিত একটা এগ্রিমেন্ট থাকে। যেমন ডাক্তার রোগীর সাথে একটা কি থাকে, এনডিএ থাকে। যে রোগীর যে কোনো ধরনের স্বাস্থ্যের তথ্য জানলেও সেটা কি ডাক্তার কখনো ডিসক্লোজ করবে না। লয়ারের সাথে মক্কেলের সাথে উকিলের একটা নন এনডিএ থাকে। হ্যাঁ, এটা আইনে ইয়া করা আছে। হ্যাঁ, এগুলা লিখিত করতে হয় না। মানে কোনো ডাক্তার, কোনো লয়ার, কোনো মক্কেলের কি করতে পারবে না, কোনো গোপনীয় জিনিস পাবলিশ করতে পারবে না, পাবলিকলি বলতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে এনডিএ। ঠিক আছে, আমরাও পারবো না। এটা হচ্ছে প্রফেশনাল ম্যাটার। আচ্ছা, আমরা এগুলো বুঝলাম। এরপরে দেখুন আর কি কি করা যায়। তোমরা তো এগুলো বুঝলাম। ট্রান্সলেট, সুইচ অফ সেলিং লাইফস্টাইল, কমিউনিটি মেসেজ, সেভ অর্ডার, মেসেজ ক্রিয়েট আদার কমিউনিটি মোর। আচ্ছা, একটু আমি দেখতেছি। এই ঠিক মতো করে মানে স্ক্রিন শেয়ার করতে পারছি না। আমার পুরাতন একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, সেটা আমি কিছুটা এডিট করেছি। আমি আসলে বুঝতে চাচ্ছি যে আমার যে টপিক রিলেটেড কোশ্চেন, আমার টপিকটি হলো ফাইবারের যে সিস্টেমগুলো, কারো কোনো সিস্টেম আমাকে জিজ্ঞেস করার আছে কিনা, জাস্ট টপিক। হ্যাঁ, আমরা টপিকের বাইরে এখন যাব না। যে কেউ হাত তুললে আমি তার মাইকটা অন করবো। আমি দেখতে পাচ্ছি না কাউকে। হ্যাঁ, বিপুল একটা কোশ্চেন করতে চাচ্ছেন, বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, তো ওটা ডিজেবল হয়ে যাওয়ার পরে আমি নতুন একটা ক্রিয়েট করেছি। তো সেই ক্ষেত্রে কি আমার এটা কি কোনো প্রবলেম হবে বা ভায়োলেট হবে? ডিসেবল হলে আপনার নতুন যদি আপনার নিজের নামে আর ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনার নামে অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে কোনোভাবে আপনার নিজের নাম, নিজের ছবি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট কখনোই করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাবা মা ভাই বোন বা পরিবারের যে কাউকে একটা অ্যাকাউন্ট মানে কি তৈরি করে দেবেন। যদি আপনার ভাইয়ের নামে যদি করেন, আপনার ভাইয়ের নাম, ভাইয়ের ছবি, ভাইয়ের ঠিকানা, ভাইয়ের ফোন নাম্বার সবকিছু ভাইয়ের দিয়ে আপনি কি করবেন, একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, তাহলেই হবে। আপনার নিজের নাম বা ছবি আপনি আর ইউজ করতে পারবেন না, আর তাতে কোনো কিছু লাগেও না। ঠিক আছে, আপনার নিজের নাম থাকলো কি থাকলো না সেটা কোনো বিষয় না। আমি আর একটু দেখি সবাইকে, একটু হাত তোলেন। আব্দুল বাতেন, বলেন, মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে কোনো গিগ পাবলিশ করলে ফাইবার থেকে কি নোটিফিকেশন আছে? আসে তো। স্যার, আমারটা আসে না, তার জন্য মানে আমি বলতেছিলাম আর কি। ওই নোটিফিকেশনটা তাৎক্ষণিক আসবে। তাৎক্ষণিক হচ্ছে ইউর গিগ ইজ লাইভ নাও, এরকম একটা জিনিস। স্যার, আমি দুইটা গিগ পাবলিশ করছি, একটা তো আসে নাই। এখন আপনি এটার জন্য খুব মানে টেনশনে আছেন? অনেকটা এরকমই স্যার, কারণ কোনো হইতেছে না এই জন্য। গিগ পাবলিশ হয়েছে কিনা? জি স্যার, হয়েছে। হলে তো ঠিক আছে, না হলে তো আপনাকে বলতো, না হলে আসবে মেসেজটা, হলে তো আর আসবে না। আমি একটু গঠনমূলক একটু সুন্দর কোশ্চেন চাচ্ছি, ক্রিটিক্যাল কোশ্চেন চাচ্ছি। মেহেদি হাসান, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে যে সাপোর্ট যে ক্লাসটা শিখাইলেন, সাপোর্ট অ্যান্ড হেল্পের, এই ক্লাসটা যদি আমি 15-20 দিন বা 2 মাস পরে যদি এরকম সমস্যা হয়, তখন আমার যদি একটু দয়া করে আমাকে
রিলিভেন্ট কোশ্চেন করেন আমাদের এই টপিকটা হয়তো অনেকে বুঝতে পারেন আসলে টপিকটা কি জানেন। অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। রুবেল হোসেন, আল ইমরান টপিকের ভিতরে না টপিকের বাইরে? আমাকে একটু আমাকে আগে নিশ্চিত করেন। আমি ইমরানকে হারিয়ে ফেলছি। রাজ্জাক সৈকত, আপনি বলুন। আপনি বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার রিলিভেন্ট কোশ্চেন স্যার, আমি বলতে চাচ্ছি যে আপনি যে অপশনগুলো দেখালেন স্যার, রেজলিউশন মানে কাজ চলাকালীন রেজলিউশন সেন্টারে গিয়ে বাইরের সাথে কন্ডিশন চেঞ্জ করার অপশন আছে স্যার। এগুলো স্যার আমি জাস্ট মানে আমার রিকোয়েস্টটা ফরওয়ার্ড করলাম, ফাইবার এটাকে বাইরের নিকট পৌঁছে দিল। ফার্দার একটা অ্যাকশন থাকে মানে বাইরে এটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এরকম কিছু না স্যার? অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যাবে? না অটোমেটিক্যালি হবে না। বায়ার অ্যাকসেপ্ট করলে হবে, অ্যাকসেপ্ট না করলে হবে না। আচ্ছা, ইন কেস যদি স্যার বায়ার অ্যাকসেপ্ট না করে সেটা লেট দেখাবে। আচ্ছা, কথা হচ্ছে বায়ারকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করাটা বায়ার যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সেক্ষেত্রে আপনার লস। ঠিক আছে? এবং সেক্ষেত্রে ওই জিনিসটা কি হবে, রেড কালার দেখাবে এবং আপনার আইডিতে একটা লাল দাগ পড়ে যাবে। আর একটা বিষয় স্যার, ওই যে আপনি স্যার মানে যেটা বললেন যে একান্ত যদি প্রয়োজন পড়ে পার্সোনাল কমিউনিকেশন করার জন্য, যেটা আপনি স্যার আলাদা গুগলের আর একটা শিটে স্যার লিখে ওইটাকে মানে স্ক্রিনশট নিয়ে লিংকটা পাঠিয়ে দিতে বললেন স্যার। তো আমি যেভাবে স্যার কাজে আমার লাইনটা একটু ডিস্টার্ব হয়েছিল। তারপর বলুন স্যার। লাস্ট কোশ্চেন ছিল স্যার যে ওই আমি যে আমার পার্সোনাল কমিউনিকেশন আইডি গুলো যদি স্যার স্ক্রিনশট না নিয়ে সরাসরি যেভাবে কাজের রিপোর্ট আমরা লিংক আকারে জমা দিই ওইভাবেই একটা লিংক করে যদি বাইরকে দিই সেক্ষেত্রে ফাইলের সাথে কোনো ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে? আমি বুঝিনি স্যার। মানে বাইরের সাথে আমার প্রয়োজন হলো যে আমার পার্সোনাল কমিউনিকেশন কিছু আইডি শেয়ার করতে হবে, এটা একান্তই করা লাগতেছে কাজের প্রয়োজনে। সেক্ষেত্রে আপনি সিস্টেম দেখা দিলেন স্যার যে গুগলের যে ড্রাইভে গিয়ে যে কোনো একটা শিটে ওটা লিখে তার একটা স্নাইপিং শট নিয়ে ওই মানে স্ক্রিনশটের লিংকটা দিতে। বাট আমি বলতেছি স্ক্রিনশট না নিয়ে লাইভ লিংক আর কি, সরাসরি যেভাবে আমরা কাজের রিপোর্ট জমা দিই এইভাবে যদি কোনো হবে একই কথা। স্ক্রিনশট দিলে হবে, লাইভ লিংক দিলে হবে। আমরা যেভাবে রিপোর্ট জমা দিই ওই রিপোর্টের মধ্যে দিলে হবে, মানে গুগল ড্রাইভের লিংক। আমি বায়ারকে যখন স্যার কোনো কিছু জমা দিচ্ছি শুধুমাত্র একান্ত বায়ারের জন্য অ্যাটাচমেন্ট আকারে, আমরা অ্যাটাচমেন্টের মধ্যে আমরা সবকিছু আমরা লিখতে পারি, মানে গুগল ড্রাইভের লিংক দিয়ে আমরা সবকিছু করতে পারি। রাইট, স্ক্রিনশটের মাধ্যমে দিতে পারি, গুগল ড্রাইভের লিংকের মাধ্যমে দিতে পারি। স্যার আমার এই অ্যাটাচমেন্টটা কি স্যার ফাইবার দেখার ইখতিয়ার রাখে? ও চাইলে কখনো স্যার এটা দেখতে পারবে? এটা দেখতে পারে, বাট ওটা দেখে না। ওটা অ্যাটাচমেন্ট সময় নেই এত স্যার, দেখে না। কারণ এই টেকনোলজি ডেভেলপ করতে ওদের অনেক বেশি হবে। এই টেকনোলজি আপাতত নাই। ওকে ঠিক আছে স্যার, আমার শেষ স্যার। ঠিক আছে, ইকবাল বলেন। স্যার আমি একটা তো এই ক্লাসটা আগে হইলে খুব ভালো হতো, একটা বোকামি করে ফেলছি স্যার। এখন তো টেন্স মনে হচ্ছে। মানে স্যার আমি তো আপনার 23 তারিখ লাইভ ক্লাসে অংশ নিয়েছি, তারপরে 27 তারিখে 25 তারিখ থেকে আমার একটা গিগ প্রকাশ করার পরে বেশ কিছু বায়ার রিকোয়েস্ট আসতেছিল। পরে 27 তারিখে একজন বায়ার আমাকে নক করছে মেসেজে, সে পাকিস্তানি বায়ার। আপনি কি আমার স্ক্রিনে ঢুকবেন স্যার? সে ঢুকেই আমাকে তার ডিটেইলসটা দিছে, কি কাজ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ। আচ্ছা ঠিক আছে, আমি এই প্রসঙ্গে একটু বলে নিই। যখন কোনো বায়ার দেখবেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, ফিলিপিন, কয়টা দেশ বললাম? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন এবং কি লেটেস্ট যুক্ত হয়েছে ফ্রিল্যান্সিং এ নাইজেরিয়া। মূলত এই পাঁচটা দেশের মানুষ কি মোটামুটি ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ, আর বাকি সারা পৃথিবীতে প্রায় 200-160টা দেশের মানুষ কি করে ফ্রিল্যান্সিং করাই। ওকে, তো যে সকল দেশ থেকে ফ্রিল্যান্সিং করে ওই সকল দেশের মানুষ যখন কি করবেন, ফ্রিল্যান্সিং এর কাজ খুব কম। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বায়ার খুব কম। যদিও বা বায়ার থাকলেও তার 90% মানে বায়ার কি হলো অন্যের কাজ করে, অন্যের কাজগুলো সাব কন্ট্রাক্টর দিয়ে করায়। আমি কি বিষয়টা বুঝতে পারছি?
তো এখন যদি কোনো বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের কোনো বায়ার যদি দেখেন, খুব সতর্কভাবে কথা বলবেন। তার আগে প্রোফাইলটা দেখবেন, তার আগে ইয়াটা দেখবেন যে সে আসলে কি করে। হ্যাঁ, তার মানে হিস্ট্রিটা আপনি দেখবেন, সে আগে আগে কয়টা কাজ করেছে, কি আসলে বিষয় সবকিছু দেখে যদি আপনি নিশ্চিত হন যে সে বায়ার, তখনই আপনি তার সাথে গুরুত্ব সহকারে আপনি কি কথা বলবেন। সেটা কিভাবে দেখতে হবে স্যার? আপনি শেয়ার করেন, আমি দেখাচ্ছি। আপনারা সবাই দেখেন যে কোন বায়ারকে আমরা গুরুত্ব দেব, কোন বায়ারকে আমরা গুরুত্ব দেবো না। কেউ কোনো একটা মেসেজ করছে বলেই যে আমাকে কি করতে হবে, একদম লাফাইয়া তার সাথে আমাকে ঝাঁপাই পড়তে হবে, এমন কোনো কথা নাই। আমরা আগে দেখবো যে সে আসলে যোগ্য কিনা, সে আমার সাথে কথা বলার যোগ্যতা সে রাখে কিনা। স্যার এই যে প্রথম স্যার সে আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, এই যে এই মেসেজটা সে প্রথম দিছে, এই মেসেজটা আমি একটু দেখি। দিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, দিয়া আমি তখন গাড়িতে ছিলাম, কথা বলতে পারতেছিলাম না, সে আমাকে বলে তুমি হোয়াটসঅ্যাপে আসো। আচ্ছা, এখন আমরা বাইরের সাথে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বাইরের আইডিতে যাবো। এই যে দেখেন আইডি, এই ধরনের মেসেজগুলো যারা দিবে তার মানে ওকে আর বেশিক্ষণ বাইরের কেসটা করবে না, ওকে একটু পরে ফাইবার থেকে সাসপেন্ড করে দিবে। মানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এখানে কি করে জয়েন হয়, অনেকে জয়েন করে এমএলএম এর উদ্দেশ্য নিয়ে, যে আমার এখানে আসো, এখানে ক্লিক করলে এখানে ইনভেস্ট হও, ঠিক আছে, এখানে লক্ষ টাকা পাবা, কোটি টাকা পাবা। হ্যাঁ, এরকম বিভিন্ন সে কথা বলে আমাকে কিন্তু ফাইবারে কোনো অর্ডার করে না, সে কমিশনিং কাজ করতে আমাকে ইনসিস্ট করে। এই এক্স্যাক্টলি এরকমই করে। এরকম বিভিন্ন, চ্যাটটা দেখলেই বুঝতে পারবেন। আমি চ্যাটটা দেখবো না, বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ধান্দা নিয়ে, বিভিন্ন রকমের বিষয় নিয়ে কি করে তারা আসে। হ্যাঁ, বিভিন্ন মানুষ আসে এবং আসলে তারা কি এইভাবে মানুষকে উত্ত্যক্ত করে বা অনেকে শুধু ইয়ে করতে আসে। তো ওরা বেশিক্ষণ ওদেরকে কি করে না, ওদেরকে বেশিক্ষণ সাস্টেইন করে না। ওকে, ওরা বেশিক্ষণ থাকে না, এরকম যে হোয়াটসঅ্যাপ দিছে ও কিন্তু ব্লক হয়ে যাবে। এখন ও আসলে বায়ার কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, কোনো বায়ার প্রথমত হলো যারা আসলে রিয়েল বায়ার, তারা কখনো ফাইবারের বাইরে নিয়ে যেটা আপনাকে উদ্বুদ্ধ করবে না। হ্যাঁ, তারা কখনো অবাস্তব কোনো প্রস্তাব দিবে না, ঠিক আছে। তারা আপনাকে ওই সিস্টেম অনুযায়ী জিজ্ঞেস করবে যে তুমি কি কাজটা করতে পারবে? হ্যাঁ পারবো। আমার এই কাজ তুমি কি পারবে? হ্যাঁ পারবো। হ্যাঁ, তোমার কি কাজের অভিজ্ঞতা আছে? হ্যাঁ আছে। এইরকম টাইপের কি কোশ্চেন গুলো হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর কোশ্চেন গুলো, মেসেজ গুলো ছোট হবে। বাট যখন আমরা কোনো বড় কোনো মেসেজ দেখবো, অটো কোনো মেসেজ দেখবো, আমরা খুব সাজানো গোছানো খুব সুন্দর একটা মেসেজ দেখতে পাচ্ছি, তার মানে এটা অটো রিপ্লাই, এটা একটা অটো মেসেজ। এটা সে আপনাকেও দিয়েছে, আপনার মতো আরো 100 জন 200 জনকে সে দিয়েছে, ঠিক আছে। সুতরাং এরকম সাজানো গোছানো অনেক বড় মেসেজ গুলোকে খুব গুরুত্ব দেওয়ার কিছু নাই। সংক্ষিপ্ত অগোছালো ওগুলো হলো কি রিয়েল মেসেজ। ওকে, সংক্ষিপ্ত হবে, অগোছালো হবে, টুকটাক ভুল থাকবে বানানে, ওটা হচ্ছে রিয়েল। কারণ আমরা যখন কারোর সাথে চ্যাট করি, আমরা এত সুন্দর করে গুছিয়ে আমরা কি করি না, বলি না বা লিখি না, তাই না? চ্যাট করার সময় আমরা অগোছালো ভাবে লিখি, তাই তো? এটা হলো বিষয়। এখন আমরা ও সম্পর্কে একটু জানি। এই তার আইডিতে আমি ক্লিক করলাম, দেখেন তাকে আপনি কতটুকু গুরুত্ব দিবেন সেটা আপনি বুঝবেন কি দেখে, তার আইডি দেখে। এই যে আইডিতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কি পিছন থেকে একটা মেয়ের ছবি তোলা, তার মানে এটা ফেক মনে হচ্ছে, তার মানে এখানে ছবি নেই, তার মানে ছবি দিচ্ছে না কেন, তার কনফিডেন্স নাই। ওকে, তার মানে কি এটা ফেক হওয়ার সম্ভাবনা আছে। তারপর কি এই যে সে পাকিস্তান, তার মানে কি ঠিক আছে, সে ফেব্রুয়ারি মেম্বার সিন্স 2020, তার মানে একদম নতুন, মাত্র সে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছে সে, তার মানে একদম নতুন বায়ার। এটা হলো কি সে ফেক। 2 নম্বর হলো সে পাকিস্তান থেকে, এটা হলো একটা কারণ। 3 নম্বর হলো সে তার ফেসের ছবি দেয় নাই। হ্যাঁ, কোম্পানি হলো কোম্পানির লোগো থাকবে, আর মানুষ হলে মানুষের ফেস থাকবে, ঠিক আছে। আর 4 নম্বর হলো তার কোনো ট্র্যাক রেকর্ড নাই, আগে সে কখনো কাজ করায়নি। আমি কি বুঝতে পারছি? সে টোটালি সে বায়ারই না, সে বায়ার না, সে হলো জাস্ট ফাইবার অ্যাকাউন্ট খুলছে, অ্যাকাউন্ট খুলে সে জাস্ট মানুষের সাথে দুষ্টুমি করতেছে, ঠিক আছে। তার মানে আমরা ট্র্যাক রেকর্ডটা আমরা এখানে পাবো, এখানে আমরা লেখা দেখবো। এখানে সে আগে মনে করেন 20টা কাজ করেছে, ওই 20টা কাজের 20 জন ফ্রিল্যান্সার তার সম্পর্কে কি বলছে সেটা আমরা সবার রিপোর্ট আমরা দেখবো, সবার কমেন্টস গুলো আমরা পড়বো। আমরা যেরকম বায়ার যেরকম আমাদেরকে ফিডব্যাক দেয়, আবার আমরাও কি করতে পারি, বায়ারকে আমরা ফিডব্যাক দিই। ওকে, তো আমাদের দেওয়া ফিডব্যাক গুলো এখানে কি করবে, বায়ারের প্রোফাইলে শো করবে, বায়ার এগুলো চাইলেই হাইড করতে পারবে না। ওকে, তো একজন বায়ার কতটুকু বিশ্বাসযোগ্য, কতটুকু ভালো বা খারাপ, এটা আমরা তার কয়টা কাজ করাইছে, কাজ করানোর পর ওই সকল ফ্রিল্যান্সাররা কি কমেন্টস করছে, ওগুলো দেখে আমরা মানে বুঝতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোন ফ্রিল্যান্সারকে, কোন বায়ারকে গুরুত্ব দিবেন বা দিবেন না। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি তো ভুলে তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি ওই চ্যাটে, এখন আমার কি কোনো শাস্তি আসবে কিনা আমি বুঝতেছি না। আসতে পারে, আসলে ফাইট করতে হবে আর কি।
ঠিক আছে, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে প্রোভাইড করতে হবে। হ্যাঁ, আর কে আছেন হাত তোলেন? মোহাম্মদ শাহিন সাব্বির, বলেন, আপনার মাইকটা অন করেন শাহিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। আপনি যে বললেন যে ওই যে ডলার কম বেশি করার যে অপশনটা, এটা কি আমি যদি বাড়ায় দিলাম বা কমায় দিলাম, এটা যদি ওই বায়ার অ্যাকসেপ্ট না করে তাহলে এটা কি কোনো সিস্টেম আছে? বায়ার অ্যাকসেপ্ট না করলে বায়ারকে ভয় দেখাতে হবে যে তুমি যদি অ্যাকসেপ্ট না করো তাহলে কি তোমার এইটা হবে সেটা হবে, তোমার করোনা ভাইরাস হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করো। আমি কালকে রাত্রে স্বপ্ন দেখছি। ঠিক আছে, ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে, সত্যি ভয় 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 দেখাতে হবে। পারবেন না? পারা যাবে না, ওটা সিস্টেম জানতে চাচ্ছিলাম যে পারা যাবে। আপনি সত্যি বাইরে ভয় দেখাবেন? না না, ভয় তো দেখা যাবে না, এমনি মানে কথা হলো কি ইমোশনালি ব্ল্যাকমেল কেন করবেন, কেন করবেন? কোনো কিছু করা যাবে না। কথা হচ্ছে বায়ারের ইচ্ছের উপর ডিপেন্ডেন্ট। আমরা বায়ারকে রিকোয়েস্ট করতে পারবো যে আমাকে একদিন সময় বাড়াই দাও, আমাকে আরো $70 দাও। হ্যাঁ, আমি বাইরের সাথে রিকোয়েস্ট করতে পারি, বাট কোনোভাবে বাইরকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি না বা বাইরকে বাধ্য করতে পারি না। ওকে, তো আপনার ওই রিপ্লাইটা যদি এমন হয় সুন্দরভাবে যদি আপনি লেখেন, বাইরে অবশ্যই কি এগ্রি করবে। হ্যাঁ, আর বাইরে যদি এগ্রি না করে তাহলে কি ওইটা করা যাবে না। ওকে, বাইরের উপরে কথা বলা যাবে না বা বাইরের উপরে ইয়া করা যাবে না। আর স্যার ক্যান্সেলের বিষয়টা বলেন, তাড়াতাড়ি বলুন। ক্যান্সেলের বিষয়টা কি ওটা বাইরের উপরে নির্ভর করবে? না, ক্যান্সেলের বিষয়টা আপনার বাইরের উপরে মানে নির্ভর করবে। আপনি যদি কোনো একটা কাজ ক্যান্সেল করতে চান, ক্যান্সেল দিলে ওটা বাইরের কাছে যাবে, বাইরের কাছে একটা রিকোয়েস্ট যাবে, ওই রিকোয়েস্টে অ্যাকসেপ্টে ক্লিক করলেই বায়ার কি এটা কি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক তেমনি বায়ারও যদি কখনো যদি আপনার কাজটা ক্যান্সেল করতে চাই, বায়ার ক্যান্সেলের জন্য রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠানোর পর আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কি হবে, ক্যান্সেল হবে। আপনি যদি অ্যাকসেপ্ট না করে যদি ডিক্লাইন করেন তাহলে ক্যান্সেল হবে না। ঠিক আছে, জি জি, মানে ক্যান্সেলটা আপনিও করতে পারেন, বাইরে করতে পারে। ওই যদি ক্যান্সেলেশনের যদি কোনো রিকোয়েস্ট আসে, ওইখানে দেখবেন যে দুইটা অপশন আছে। রাজি আমি আপনি শেয়ার করিয়েন না, দুইটা অপশন আছে। একটা হচ্ছে কি অ্যাকসেপ্ট, একটা হচ্ছে ডিক্লাইন। আপনি যদি ক্যান্সেল করতে না চান আপনার অর্ডারটা, আপনি কি ডিক্লাইনে ক্লিক করবেন, আর যদি ক্যান্সেল করতে চান তাহলে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, ঠিক আছে। এরপর কিশোর বলেন। আচ্ছা, ওই রেজুলেশন পোরশনটাতে আপনি বলেছিলেন যে আমরা যে কোনো মুহূর্তে আমরা কাজটাকে আমরা উইথড্র করতে পারি বা আমি কাজটা করতে চাই না। তাহলে এখানে কি আমার প্রশ্ন হচ্ছে যে এখানে মনে করেন আমার কালকে আমার ডিউরেশন শেষ, হ্যাঁ, আমি এই যে ডিউরেশন শেষ আমার কালকে, কিন্তু আমি যে ডিনাই করব কাজটাকে বা আমি এটা এক্সটেন্ড করতে চাচ্ছি, এখানে কি কোনো ফাইবারের কোনো বেঞ্চমার্ক কোনো টাইমলাইন আছে কিনা? কথা হচ্ছে এখানে হচ্ছে দ্বিপাক্ষিক। ফাইবার হচ্ছে জাস্ট একটা মিডিয়া, আর কোনো বিষয় না। ঠিক আছে, এখানে কথা হচ্ছে আপনি বাইরে যদি আপনাকে 1 বছর সময় দেয় তাতেও কোনো কিছু ফাইবারের কোনো কিছু যায় আসে না। আবার যদি একদিন সময় দেয় তাতেও ফাইবারের কোনো কিছু যায় আসে না। বাইরে যদি আপনাকে $1 লক্ষ দেওয়ার জন্য যদি কি রাজি হয় তাতেও বাইরের মানে ফাইবারের এখানে কোনো কিছুই নেই। ঠিক আছে, মানে ফাইবার কোনোভাবে কোনো ইন্টারফেয়ার করবে না। মানে এখানে কোনো টাইমলাইন নেই, কোনো টাইমলাইন নেই, কোনো কিছু নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, এরপর আর কে বলতে যাচ্ছেন? সাইদুজ্জামান, বলেন। স্যার, এখন ওই যে আমি তো একটা অ্যাকাউন্ট খুলছি আর কি ফেসবুকে আমার আম্মার নামে। তো প্রথমে যে অ্যাকচুয়াল এজটা দিছিলাম বারবার আসছে ইরোর রেজিস্ট্রেশন। তো আমি 5 বছর কমায় আমি অ্যাকাউন্টটা ওপেন করছি, তখন সে অ্যাকসেপ্ট করছে। কিছুক্ষণ করার পর সে ছবি চাইছে, ছবি চাওয়ার পর আমি ছবি দিছি, আমার মার ছবি দিলাম, অ্যাকচুয়াল ছবিটা। আমি একটু আমার ক্লাসের টপিকটা বুঝতে হবে। আমার ক্লাসের টপিক হলো আমাদের জানা। এটা তো আপনি যেটা বলছেন এটা তো প্রবলেম সলিউশনের বিষয়, তাই তো? আমি প্রবলেম সলিউশন করতেছি না, প্রবলেম সলিউশন করবো আমি ক্লাসের শেষে। ঠিক আছে, আমি বলতেছি যে ফাইবারের যে জেনারেল যে সিস্টেমগুলো জানার ক্ষেত্রে অন্য কোনো জানার আছে কিনা কারো। হ্যাঁ, আমি প্রশ্ন চাচ্ছি না, মানে কারো কোনো জানতে চান কিনা। রুবেল হোসেন কিছু বলবেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমরা যে কাজ মানে অর্ডার যে সাবমিট দেওয়ার পরে যে লিংকটা দিব ভাইয়ারকে, ওই লিংকটা যদি আমরা পরে এডিট করি ওইটা কি ভাইয়ার দেখতে পারবে?
হ্যাঁ অবশ্যই দেখবে। আমরা যখন লিঙ্কটা এখান থেকে যখন আমরা এডিট করব সাথে সাথে চেঞ্জটা তো বাইরেও দেখবে। আমি 1 সেকেন্ডের মধ্যে যে চেঞ্জটা এখান থেকে করব ওই 1 সেকেন্ড একই শীট তো বাইরেও দেখবে। আপনি এখান থেকে যদি এখন যদি 1 সেকেন্ডের মধ্যে যদি একটা জিনিস মুছে দেন বাইরেও দেখবে যে ওটা কি মুছে গেছে। ঠিক আছে, এটা আর কি। ঠিক আছে, আর কি আছেন? এখানে কেউ নাই। আরে বাবা, কেন কেন ডিস্টার্ব করতে হবে বলেন? ক্লাসের মধ্যে কেন স্ক্রিন শেয়ার করতে হবে? একটু এখন কেউ শেয়ার করিয়ে না, দয়া করে কেউ শেয়ার করবেন না। আমিরুল ইসলাম, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই যে মনে করেন যে যখন ফাইবারের আমিরুল ইসলাম, রেসপন্স টাইমটা আপনি কোথা থেকে? আপনারা প্রথমে মাইকটা অন করার পর প্রথমে একটু নিজের পরিচয় বলেন, তারপর ক্লাস শুরু, তারপর কোশ্চেনটা করবেন। বলেন। আমিরুল ইসলাম, ঢাকা থেকে। যে ফাইবারের রেসপন্স টাইমটা কিভাবে কমানো যায়? আচ্ছা, রেসপন্স টাইম গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি দেখতেছি। আচ্ছা, এখানে দেখেন ফাইবারে দেখেন এখানে কয়েকটা জিনিস আছে। আপনি যখন ফাইবারের প্রোফাইলে যাবেন এখানে কয়েকটা জিনিস। রেসপন্স টাইম স্ক্রিন শেয়ার করব? না লাগবে না, আমি দেখাচ্ছি। কিন্তু উনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। একটা হচ্ছে রেসপন্স টাইম, একটা হচ্ছে ডেলিভারি টাইম, একটা হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন। হ্যাঁ, তো এখন কথা হলো ফাইবার যখন ফাইবারের কাজ করবেন তখন আপনার রেসপন্স রেট এই জিনিসগুলোর উপর ভিত্তি করে ফাইবার কি করবে, আপনি কতটুকু কাজ পাবেন বা না পাবেন তার উপর এটা ডিপেন্ড করবে। ওকে, তো এখন রেসপন্স রেটটা কি? রেসপন্স রেটটা হলো কোন একটা বায়ার যখন আপনাকে মেসেজ করছে, ইনবক্স করার কত সময় পর কত দ্রুত আপনি কি বায়ারকে আপনি মেসেজ করছেন, কত দ্রুত আপনি বায়ারকে রিপ্লাই করছেন। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে রেসপন্স রেট। ওকে, তো কোন একটা বায়ার রেসপন্স করছে 5 মিনিটের মধ্যে আপনি বায়ারকে রিপ্লাই করছেন। হ্যাঁ, এটা তার মানে আপনার এভারেজ রেসপন্স রেট কত? 5 মিনিট। কোন একটা বায়ার রিপ্লাই করছে, হ্যাঁ, আপনি কি করছেন 2 ঘন্টা পরে আপনি রিপ্লাই করছেন। কোনটা 2 ঘন্টা পরে, কোনটা 3 ঘন্টা পরে, কোনটা 6 ঘন্টা পরে, কোনটা 10 মিনিট পরে। তাহলে আপনার এভারেজ রেসপন্স রেট হচ্ছে 3 ঘন্টা। আচ্ছা, এখন সবসময় আপনাকে হার্ড এন্ড সোল ট্রাই করবেন এই রেসপন্স রেটটা 1 ঘন্টা রাখার জন্য, 1 আওয়ার রাখার জন্য। এখন 1 আওয়ার কিভাবে রাখবেন? বায়ার কোনো একটা রিপ্লাই করার সাথে সাথে, মেসেজ করার সাথে সাথে আপনাকে রিপ্লাই করতে হবে। কিভাবে করবেন রিপ্লাই? আপনি যখন স্কুলে, কলেজে, বাজারে, হ্যাঁ, অন্য কোনো কাজে, আপনি তো সারাক্ষণ কম্পিউটারের সামনে তো আপনি বসে থাকতে পারবেন না, বসে থাকার দরকার নেই। আপনি ফাইবারের অ্যাপসটা আপনি কি করবেন? ডাউনলোড করবেন ফাইবারের অ্যাপস। ওকে, অ্যাপসটা ডাউনলোড করে আপনার মোবাইলে রাখবেন। দেখেন আমি দেখাচ্ছি ফাইবারের অ্যাপসটা। আপনি মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে কি করবেন? এখানে লিখুন ফাইবার। ফাইবার লিখে সার্চ করার পর একদম প্রথম যে অ্যাপসটা আসবে, এই যে ফাইবারের প্রথম যে অ্যাপসটা, এটা হলো কি ফাইবারের অ্যাপস। ঠিক আছে, অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই অ্যাপসের ভিতরে ঢুকে আপনি লগ ইন করবেন। আপনার ফাইবারের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। খুব ভালো কথা। এরপর যখনই কোনো বাইরে আপনাকে মেসেজ করবে সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে এবং সাথে সাথে কি আপনি বাইরের সাথে চ্যাট করতে পারবেন, বাইরের সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন। একদমই সহজ। ঠিক আছে, তার মানে আপনি যদি মোবাইল অ্যাপসটা যদি ডাউনলোড করে রাখেন, মানে মোবাইল অ্যাপসটা যদি অলওয়েজ আপনি ওপেন করে রাখেন, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন বায়ার যদি আপনাকে সাথে সাথে যদি আপনাকে দেখে, ঠিক আছে, তাহলে আপনার রেসপন্স রেটটা বাড়বে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো আপনার এখানে যেন আপনি যদি অনলাইনে থাকেন, আপনার পাশে একটা কি এরকম একটা অনলাইন একটা কি বাটন দেখাবে, ছোট্ট একটা নীল একটা বিন্দু দেখাবে, সবুজ একটা বাতি দেখাবে। আপনি যদি ফাইবার অ্যাপস এর মাধ্যমে, মোবাইল অ্যাপস এর মাধ্যমে যদি আপনি লগ ইন থাকেন, তাহলে কি দেখাবে? এখানে আপনি অনলাইন স্ট্যাটাস দেখাবে। তো কোন একটা বায়ার আসার পর যখন দেখবে আপনি অনলাইনে আছেন, তখনই কি হবে? তখনই আপনাকে বায়ার নক করবে। অফলাইনে যদি দেখে আপনাকে বায়ার নক করবে না। তো কাজ পাওয়ার সিক্রেট কৌশল হলো, বেশি কাজ পাওয়ার সিক্রেট কৌশল হলো আপনাকে সব সময় অনলাইনে থাকতে হবে। আপনি যখন রাতের বেলা ঘুমাচ্ছেন, আপনি কম্পিউটারের মনিটর স্টপ করে দেন, কিন্তু কি করবেন? ফাইবারে লগ ইন থেকে আপনি ঘুমাবেন। সারা রাত বাইরে দেখবে যে আপনার আইডিটা খুলে আপনার সাথে বাইরে নক করে আপনাকে কাজ দেওয়ার চেষ্টা করবে। ওকে, আপনি বাইরে যাচ্ছেন, ঠিক আছে, আপনি কম্পিউটার অন করে যেতে পারেন, পাশাপাশি কি আপনার ওই মোবাইল থেকে আপনি লগ ইন থাকবেন। যখনই কোনো বাইরে কোনো মেসেজ করবে সাথে সাথে মেসেজের রিপ্লাই করবেন, তাহলে আপনার রেসপন্স রেটটা 1 আওয়ারের মধ্যে থাকবে। তারপর হচ্ছে ডেলিভার্ড অন টাইম। আপনি কয়টা ডেলিভারি দিয়েছেন, কয়টা লেট হয় নাই। হ্যাঁ, লেট হলে সেটা কিন্তু এখানে কাউন্ট হয়ে যাবে যে আপনি এই একটা ডেলিভারি লেট করে দিয়েছেন, একটা ডেলিভারি করে দিয়েছেন, হ্যাঁ, লেটে দিয়েছেন, নির্ধারিত সময় হওয়ার পরে দিয়েছেন, তাহলে কিন্তু এটা আপনার আইডিতে এখানে কি রেড মার্ক হয়ে যাবে। তারপর অর্ডার কমপ্লিশন। আপনি কয়টা অর্ডার পেয়েছেন, কয়টা অর্ডার আপনি কমপ্লিট করেছেন। হ্যাঁ, আপনি কোন একটা অর্ডার পেয়েছেন সেটা আপনি ক্যান্সেল করেছেন, তাহলে এটা কিন্তু আপনার একটা ব্যাড ইফেক্ট।
ঠিক আছে? খুব বেশি বড় কোনো সমস্যা হবে না, তারপরে কি হবে, আপনার আইডি থেকে লাল দাগ হয়ে যাবে। ওকে, এটা হলো বিষয়। তার মানে আপনি খুব ভালো কাজ পাওয়ার ক্ষেত্রে, ভালো কাজ যদি পেতে চান তাহলে আপনাকে রেসপন্স রেট রাখতে হবে কত, মানে রেসপন্স রেট 100% এর রাখতে হবে। ডেলিভার অন টাইম, অর্ডার ক্যান্সেলেশন সবগুলো কি রাখতে হবে, ওকে থাকতে হবে। ওকে, এই যে দেখেন, এই যে এটার রেসপন্স টাইম হয়ে গেছে কি মোর দেন এ উইক, এখানে থাকবে মোর দেন 1 আওয়ার, না 1 আওয়ার। ওকে, রেসপন্স টাইম হইতে হবে 1 আওয়ার। সেই জন্য যখনই কোনো কিছু আসবে সাথে সাথে কি হবে, আপনি মানে ইয়া করবেন। ঠিক আছে, এটা বুঝলাম। আমিরুল ইসলাম কিছু একটা বলেন। স্যার আমার ওটাও 6 ঘন্টা হয়ে গেছে, ওটা কি কমানোর কোনো উপায় আছে? কমানোর কোনো উপায় হলো ওই যে আপনি বেশি বেশি আপনি বায়ারকে মানে যখনই দেখবেন, যখনই কোনো আপনি শুধুমাত্র আমি যেগুলো বললাম এগুলো করবেন, সবসময় আপনি ফাইবারে থাকবেন মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে। যখনই কোনো বায়ার আপনাকে নক করবে সাথে সাথে আপনি রিপ্লাই করবেন। ওইটা করতে করতে আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, সেলিম বিশ্বাস খুব বেশি মনোযোগ আকর্ষণের চেষ্টা করতেছে, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। স্যার আমি অসুস্থ, জ্বরে ভুগছি, তো তাই মোবাইলে ক্লাস করতেছিলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল রিলেভেন্ট, আমি মিরপুর ঢাকা থেকে। গিগের যে বিষয়টা, এটা সোর্সটা কি কোত্থেকে আসে, আর গিগ চেঞ্জ করে দিলে মানে এডিট করলে, যেমন ব্যানারটা এডিট করলে গিগ ইমপ্রেশনটা কমে যায় কিনা, এইটা একটা বিষয়। আর থার্ড একটা কোশ্চেন ছিল আমি বলেন, থার্ডটা বলুন। এক্সেল শিট বা ওই যে ওয়ার্ড গুগল শিট, হ্যাঁ গুগল শিটে না করে যদি আমি বাইরে এক্সেল শিটে করে গুগল শিটে ট্রান্সফার করে নেই, কনভার্ট করে নিয়ে যদি কপি করে ইয়া দেই, তাহলে তো সমস্যা কি থাকবে স্যার? করা যাবে কি? আমি বুঝিনি, আরেকবার বলেন। আমি বাইরে যে আমাদের এমএস এক্সেল শিট যেটা আছে, ওইটা কাজ করে আমি অভ্যস্ত, ওইটাতে ফিচারও বেশি আছে, ওইটাতে কাজ করলাম, করার পরে দেন আমি গুগল শিটে ট্রান্সফার করে নিলাম। এটা করে নিয়ে আমি পারবেন তো গুগল শিটে ওখানে কাজ করলে, আর গুগল শিটে ট্রান্সফার করার প্রয়োজনটা কি? একই কথা না, ওটা দিতে হলে তো লিংক দিতে হবে, তখন তো গুগল শিটে ট্রান্সফার করে নিয়েই তো দিতে হবে স্যার। না না, লিংক দিলে আপনি সরাসরি আপনি এমএস ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল এগুলো আপলোড করার অপশন আছে তো। ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল তো আপনি আপলোড করতে পারবেন। আপনি আরেকটু শেয়ার করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, মানে আপলোডের একটা বাটন আপনি পাবেন। আপনি আরেকবার আসেন। কই কাজ পেয়েছেন এমন কেউ আসেন? কেউ আসতেছে না কেন? আপনি দেখান। এই দেখুন, আমি অর্ডারে যাচ্ছি। অর্ডার থেকে যাচ্ছে এখানে, যেখান থেকে যাচ্ছে ডেলিভারি অর্ডার। এই ডেলিভারি অর্ডারের মধ্যে এই যে একটা লিঙ্ক পাবেন, দেখেন এই যে আপলোড ওয়ার্ক, এখানে আপলোড করার একটা লিঙ্ক পাবেন। এখানে আর এমএস ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, ভিডিও, এটা সেটা সবকিছু আপনি ক্লিক করতে পারবেন। ম্যাক্সিমাম সাইজ হলো 1 GB। ওকে, 1 GB পর্যন্ত যে কোনো ডাটা আপনি আপলোড করতে পারবেন। ভিডিও হতে পারে, এমএস ওয়ার্ড হতে পারে, এক্সেল হতে পারে, গ্রাফিক্স হতে পারে, অ্যানিমেশন হতে পারে, যে কোনো কিছু এখানে আপনি আপলোড করবেন। আপলোড করে বাইরের উদ্দেশ্যে একটা নোট লিখবেন, লিখে আপনি ড্রাইভে আপনি ডেলিভার করতে পারবেন। তো সাধারণত আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো আমরা সবসময় লিঙ্কের মাধ্যমে দিই, আমাদের সুবিধা হয়, আমাদেরকে সরাসরি আপলোড করতে হবে না। ওকে, বাট যদি এমন কোনো হয় যে একটা ভিডিও তৈরি করতে বলছে, ভিডিওটা এখানে আপলোড করতে হবে, এখানে আপনি সরাসরি আপলোড করতে পারবেন, তাতে এখন কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমি আর 2 জনের কোশ্চেন নেব। উমর ফারুক বলেন। উমর ফারুক তাড়াতাড়ি বলেন। আসসালামু আলাইকুম স্যার, ঢাকা থেকে বলছিলাম। বলেন স্যার, এই যে নেগেটিভ রিভিউ রিকভারির জন্য কোনো ফাইবার নীতিমাল আছে কিনা এই সম্পর্কে জানতে চাচ্ছি। কিসের নেগেটিভ রিভিউ, মানে ফাইবারের ভাইয়ার
ফাইবারের কোনো বায়ার যদি আপনাকে নেগেটিভ আসলে রিভিউ একবার দিলে সেটা আসলে আর কোনো কিছু করা যায় না। আমি একটা ভিডিও দেখলাম যে বায়ার যদি চায় এটা নেগোশিয়েট করে করা যায়, এর সম্পর্কিত আসলে এক্ষেত্রে টাকাটা ফেরত দিতে হবে। টাকাটা ফেরত যদি আপনি ফেরত দিতে যদি রাজি থাকেন, টাকাটা ফেরত দিলে আপনার নেগেটিভ কমেন্টস চলে যাবে। ঠিক আছে, বায়ার আপনাকে যা পেমেন্ট করছে বায়ারের সাথে আপনি কথা বলবেন, কথা বলে যে বায়ার ওকে ওইটা তুলে নিবে, প্লাস আপনাকে টাকাটা ফেরত দিতে হবে। ঠিক আছে, ওইটা আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বললে কাস্টমার কেয়ার আপনাকে ইয়া করে দিবে। কাস্টমার কেয়ার সেক্ষেত্রে এগুলো যদি ম্যানুয়ালি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে ইয়া করতে হবে। যেমন নেগেটিভ রিভিউটা সরাতে চাই তো বলবো যে ঠিক আছে তুমি তাহলে ও টাকাটা ব্যাক করে দাও, বাস টাকাটা ব্যাক করে দিলে এটা হয়ে যাবে। যাই হোক, ওকে স্যার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? এটাকে রাফি দয়া করে আমাকে না বলে এখানে স্ক্রিন শেয়ার করতেছেন। সজীব বলেন। সজীব স্যার আমি লালমনিরহাট থেকে। বলেন। স্যার শুনছেন? স্যার আমরা যে গিগ পাবলিশ করি এটা কিভাবে বুঝবো যে অ্যাক্টিভ আছে কিনা? আমরা যে গিগ পাবলিশ করি, গিগ পাবলিশ যে এটা অ্যাক্টিভ আছে কিনা? বুঝতে পেরেছি। গিগটা জীবিত আছে কিনা, তো গিগটা জীবিত আছে কিনা বুঝতে আপনি গিগে ক্লিক করেন। গিগে ক্লিক করার পরে এই যে এখানে যখন দেখবেন যে অ্যাক্টিভ আছে না, ঠিক আছে? জি অ্যাক্টিভ আছে, এই যে জি। ওকে, তারপরে আর কি আছেন? এটা কি আবার এইভাবে মাইক কিনেন, একটা মাইকের দাম হচ্ছে 200 টাকা, দয়া করে একটা মাইক কিনেন। মাইক না কিনে কোশ্চেন করবেন না পেবে। হিমাংশু প্রশ্নপত্র ইন্ডিয়া থেকে। হিমাংশু তাই কি? আপনি কোথেকে হিমাংশু? স্যার ইন্ডিয়া থেকে বলছি। হ্যাঁ ইন্ডিয়া থেকে। হিমাংশু বলুন। স্যার বলছি ওই বায়ার রিকোয়েস্ট যেগুলো আছে আর কি, ওতে ইমেল মার্কেটিং বলে লেখা থাকে, তো ওগুলা কি লেখা যাবে? বুঝিনি। বলছি ওই বায়ার রিকোয়েস্টে যে ইমেল মার্কেটিং বলে মানে বায়ার রিকোয়েস্ট এসেছিল আর কি, তো ইমেল মার্কেটিংটা কি ওই বায়ার রিকোয়েস্টে লেখা যাবে? ইমেল মার্কেটিংটা বায়ার রিকোয়েস্টে লেখা যাবে কিনা, আসলে আমি কোশ্চেনটা মানে আমাদের এটা রিলেভেন্ট কোশ্চেন না। আমাদের কোশ্চেন হচ্ছে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন নিয়ে বা ফাইবারের কোন সিস্টেম নিয়ে। নাজমুল বলেন, ফ্রম জামালপুর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বললেন সাব কন্ট্রাক্ট, ফাইবারে কোনো সাব কন্ট্রাক্টের কিভাবে কাজ করে এটা অপশনটা স্যার একটু দেখতে চাইছিলাম। ফাইবারের সাব কন্ট্রাক্টে কিভাবে কাজ করায়, তাই তো? জি স্যার। মনে করেন আপনি কোন একটা বায়ারের কাজ পেয়েছেন, হ্যাঁ কোন একটা বায়ারের কাজ পেয়েছেন, হ্যাঁ সেটা ফাইবারে না অন্য কোনো প্ল্যাটফর্মে, ধরুন আপওয়ার্কে একটা কাজ পেয়েছেন অথবা আপনার দেশি ক্লায়েন্টের একটা কাজ পেয়েছেন। ওকে, ওই দেশি ক্লায়েন্ট আপনাকে প্রতি মাসে মনে করেন কোনো একটা কম্পিউটারের দোকান অথবা যে কোনো একটা বিষয়ে দেশি একজন ক্লায়েন্ট, হ্যাঁ আপনি কাজ করতেছেন, তার জন্য ডিজিটাল মার্কেটিং করতেছেন, সে আপনাকে বললো কি আপনাকে মাসে সে 1 লাখ টাকা করে দিবে অথবা 50,000 টাকা করে দিবে, তাই তো? এখন আপনি কাজ করবেন, ঠিক আছে, বাট আপনি চাচ্ছেন আপনি 10,000 টাকা খরচ করে আপনার ম্যাক্সিমাম 80% কাজ আপনি ফাইবার থেকে আপনি করে ফেলতে পারবেন। তখন আপনি এজ এ বায়ার হিসেবে আপনি গিগ পোস্ট করবেন যে আমি 20টা এই 500টা ফেসবুক মার্কেটিং এর কাজ করাবো, এর জন্য দেবে $এত, ওইটা করাবে এত, ওইটা করবে $এত, এভাবে আপনি পার্ট করে আপনি কাজগুলো দিতে পারেন। তখন কাজগুলো একসাথে নিয়ে মনে করেন আপনি পাচ্ছেন $500, আপনি $200 খরচ করে বা $100 খরচ করে আপনি অনেকগুলো কাজ আপনি করেন, 80% কাজ আপনি কি করে ফেললেন, করানোর পর আপনি বাইরের কাজটা আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, ওইভাবে সাব কন্ট্রাক্ট হয়। ওকে, পেমেন্টটা ফাইবারের পেমেন্টটা কিভাবে করবে? আপনি তো বায়ার হিসেবে তো আপনি জব পোস্ট করবেন, এখানে আপনি যখন যেরকম কাজ যেরকম করতে পারেন আপনি বায়ার হিসেবে আপনি জবটা পোস্ট করবেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং করে যখন আপনার এখানে যখন ডলার যখন জমা থাকবে ফাইবারে, তখন আপনি যে কোনো জব আপনি পোস্ট করতে পারবেন। মানে ফ্রিল্যান্সিং করে এখানে বায়ার আপনাকে পেমেন্ট করছে, আপনার মনে করেন $100 বা $20-30 জমা আছে, তাহলে আপনি ওই টাকাটা আবার কি করতে পারবেন, খরচ করতে পারবেন, ঠিক আছে? ফাইবারের মধ্যেই কোনো টাকা আপনাকে লোড করতে হবে না। ওকে, মানে আপনি এখানে পোস্ট করতে পারবেন এজ এ বায়ার হিসেবে। হ্যাঁ, ওই বায়ার মোডে যখন যাবেন তখন আপনি বায়ারের মানে কাজ দেওয়ার আপনি অপশনটা পাবেন। এই যে বায়ার মোড, এখানে তো 2টা মোড আছে, একটা হচ্ছে ফ্রিল্যান্সার মোড, একটা হচ্ছে বায়ার মোড। আপনি বায়ার মোডটা দেখেন, এই যে এখানে দেখেন ডান পাশে, এখানে সুইচ টু সেলিং এর মধ্যে আমরা আছি। আমি যদি এখন যাই সুইচ টু বাইং,
তাহলে আমি কি বাইরের মোডে আমি চলে যাচ্ছি। এই বাইরের মোডে গিয়ে একটা বাইরের সেটিংস, এখান থেকে এসে আমি আমি কি কি করতে পারবো, এই যে পোস্টের রিকোয়েস্ট, আমি একটা বাইরের রিকোয়েস্ট কি তৈরি করতে পারবো। হ্যাঁ, আমরা যেরকম বাইরের রিকোয়েস্ট গুলো পাঠাই সেরকম একটা বাইরের রিকোয়েস্ট আমরা কি তৈরি করতে পারবো, বাইরের রিকোয়েস্ট করতে পারবো। তারপর আমরা কাজ দিতে পারবো, এই যে অর্ডার আমি কতজনকে কাজ দিয়েছি, কিভাবে দিয়েছি, সবগুলো আমি দেখবো। এজ এ বাইরে হিসেবে আমি এখানে পোস্ট করতে পারবো। পোস্ট করার সিস্টেম কি, জাস্ট ক্লিক অন পোস্ট রিকোয়েস্ট। হ্যাঁ, আমি যখন একজন বায়ার হবো, পোস্ট রিকোয়েস্ট, ব্যাস আমি এখানে বিস্তারিত লিখবো, আমি কি কি কাজ করাতে চাই, কি করবো না করবো সবকিছু লিখবো। লিখে কোন একটা ফাইল অ্যাটাচ করতে চাইলে করতে পারবো, করে ক্যাটাগরি সিলেক্ট করে কত জনে করতে হবে, কত ঘন্টার মধ্যে করতে হবে, করে রিকোয়েস্ট সাবমিট করলে ব্যাস রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। এরপর আমার কাছে অনেকগুলো অফার আসতে থাকবে, অফারগুলো আসলে আমি গেট মেসেজে দেখবো, দেখে আমি যেভাবে কাজ করতে পারবো, কাজ করাতে পারবো। ওকে, সেক্ষেত্রে আমার যে টাকাটা কাটা হবে সেটা কোথা থেকে কাটা হবে, ফাইবারের আউটসোর্সিং এর কাজ করে আমার যে ব্যালেন্স জমা হয়েছে ওইখান থেকে কাটা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কেউ কি আছেন? দাঁড়ান একটু দেখি। মুরসালিন, কেন ডিস্টার্ব করতে হবে ক্লাসের মধ্যে? জহিরুল ইসলাম, আপনি বলেন। আর্য, হ্যাঁ, আপনি দয়া করে এমনটি করবেন না, এমনটি কেউ করবেন, স্ক্রিন শেয়ার করবেন না। হ্যাঁ, আর্য বল, জহিরুল ইসলাম, আপনার মাইকটা আমি শুনতে পাচ্ছেন। আর কেউ কি আছে? রকিবুল ইসলাম, আপনি বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম কারণ বাইরের যে ওয়েবসাইট অথবা ইউটিউব যে পাসওয়ার্ড দিবে, আমি কি ওইটা নেওয়ার আগে ওনাকে আগে চেঞ্জ করে নিতে পারবো নাকি? বুঝিনি। বাইরের যে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে যদি আমাকে কখনো পাসওয়ার্ড নেওয়ার প্রয়োজন হয় বা ইউটিউব চ্যানেলে পাসওয়ার্ড নেওয়ার প্রয়োজন হয়, তখন কি আমি বাইরের কাছ থেকে আগেই পাসওয়ার্ডটা চেঞ্জ করিয়ে নিব নাকি পরে চেঞ্জ করে নেব? আমি এই ব্যাপারে আমি বলেছি, আপনাকে দিবে, দেওয়ার পরে আপনি চেঞ্জ করাবেন, চেঞ্জ করার পরে তারপর কি করবেন, তারপর আপনি কাজ করবেন। দেওয়ার পরে আপনি চেঞ্জ করবেন, দেওয়ার আগে কিভাবে চেঞ্জ করাবেন? না, বলছিলাম যদি অন্য কারোর সাথে যদি আগে শেয়ার করে থাকে, ওই জন্য আপনাকে যখন দিবে, দেওয়ার পরে বলবেন যে ঠিক আছে তুমি চেঞ্জ করে আমাকে আবার দাও, তাহলে তার সমস্যা নেই। ঠিক আছে। মোহাম্মদ ফারুক হুসাইন, আপনি বলেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খুলনা থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন স্যার। আমার প্রশ্নটা হলো যে বাইরে যখন কাজ জমা দিতে হবে, কাজ জমা দেওয়ার সময় যদি কোনো কারণে ওই যে লিঙ্কটা, যেটা কাজের লিঙ্ক, ভুলক্রমে যদি ভুল হয়ে যায়, যে ওই লিঙ্কটা না দিয়ে অন্য কোনো লিঙ্ক দিয়ে ফেললাম, সেক্ষেত্রে কি কোনো সলিউশন আছে কিনা? হ্যাঁ, আবার আপনি কাজ মডিফাই অর্ডার কাজ আবার আপনি দিতে পারবেন। এখন যদি ভুলক্রমে হয়ে যায়, হ্যাঁ, এটা তো অনেক কিছু যদি হতে পারে, যখন হবে তখন ওইটা দেখা যাবে। ঠিক আছে। ভুলক্রমে যদি আপনি দিয়ে ফেলেন, তাহলে আপনি চ্যাট বক্সে দিবেন, মেসেজ বক্সে আবার দিবেন, মেসেজ বক্সে বলবেন যে আমি তোমাকে ভুলক্রমে কথা দিয়ে ফেলছি, এই চ্যাট বক্সে তোমাকে আমি সঠিক লিখতে দিলাম। ঠিক আছে। জি ঠিক আছে, আমার মনে হয় প্রশ্ন আর নাই খুব একটা। জহিরুল ইসলাম, ডাক্তার মোস্তাফিজুর রহমান, আপনি বলুন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার, ওই যে রিভিউ এর ব্যাপারে। অনেক সময় দেখি যে স্যার রিভিউ এক্সচেঞ্জ, রিভিউ নাকি কিনা যায় স্যার, এরকম কোনো কথা আছে কিনা? আচ্ছা, রিভিউ কিনা যায়। আমি রিভিউ কেনার বিষয়টা বলি। মনে করেন আপনার ফাইবারে কোনো কারণে ইয়া হয়ে গেল, আপনার 4.5 এর নিচে নেমে গেল রিভিউটা। হ্যাঁ, সেই কারণে আপনি বায়ার রিকোয়েস্ট আপনাকে দিচ্ছে না, বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করতে পারতেছেন না, তখন আপনি আটকে গেলেন। হ্যাঁ, ওই আটকে গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার গিগগুলোকে আপনি বিভিন্ন জায়গাতে শেয়ার করবেন, টুইটার, ফেসবুক, লিঙ্কডইনে ব্যাপকভাবে শেয়ার করবেন। ওখান থেকে আপনার কাজ আসবে। আর একটা কাজ আসলেই, আর একটা দুটো কাজ আসলেই ওই কাজগুলো যখন আপনাকে 5 স্টার ফিডব্যাক দেবে, এভারেজ ফিডব্যাক যখন আপনার 4.5 স্টার হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তাই তো, হয়ে গেল। হ্যাঁ, আপনি তখন আপনার এটা আবার অ্যাকাউন্টটা চালু হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আর্টিফিশিয়ালি করা যায়। আর্টিফিশিয়ালি কিভাবে? মনে করেন আমাদের কোন একটা স্টুডেন্ট, হ্যাঁ, আপনি তাকে বললেন যে ভাই তোমার কাছে টাকা ডলার জমা আছে, তুমি আমাকে হায়ার করো। হ্যাঁ, তোমার এখানে 500 টাকা খরচ হবে, $5 আমাকে হায়ার করো, তোমার 500 টাকা খরচ হবে, তোমাকে আমি কি বিকাশ করে পাঠাচ্ছি 500 টাকা। হ্যাঁ, সে বিকাশের টাকাটা পেয়ে সে কি করলো, সে আপনাকে হায়ার করলো। তাই তো, মানে তার অ্যাকাউন্ট থেকে তো টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। কোথায়? $5। ওকে, তো আপনাকে হায়ার করলো, হায়ার করে কি আপনি কাজ করলেন, তাকে একটা ইয়া দিলেন, রিভিউ দেওয়ার পরে আপনি কাজের রিপোর্টটা জমা দিলেন, সে আপনাকে বাইরে হিসেবে একটা ফিডব্যাক দিলেন। তাই তো, এটা হচ্ছে কি
রিভিউ এক্সচেঞ্জ। হ্যাঁ, বাট এই কাজগুলো করাটা কি এটা ঠিক না, এই জন্য আমি এইটা করার জন্য কাউকে আমি পরামর্শ দিই না। হ্যাঁ, এবং এই কাজটা প্রফেশনালি করে। আপনি অনেকগুলো যদি ফেসবুক গ্রুপে যদি যান, ফেসবুক গ্রুপ, ওখানে রিভিউ সেলার আছে, ফেসবুক রিভিউ সেলার মানে রিভিউ সেলার গ্রুপ, ফাইবার রিভিউ সেলার গ্রুপ নামে অনেকগুলো গ্রুপ পাবেন। ওই গ্রুপগুলো থেকে সাধারণত মানুষ কি করে, ওই অতিরিক্ত টাকা নিয়ে, মনে করেন কেউ কারো কাছে 500 টাকা আছে, সে কি করে 1000 টাকা নিয়ে কি করে, মানে $500 অথবা কি 500 টাকা সমপরিমাণ ডলার তার আছে, তখন সে অতিরিক্ত টাকা নিয়ে ওইভাবে রিভিউ দেয়। হ্যাঁ, বাট ওইটা কোনো ভালো কাজ না, ওটা মোটামুটি এটা ফেক কাজ করতে হবে না। ফেক কাজের জন্য কোনো সার্ভিসও নেওয়া লাগবে না, ওইটা ছাড়াই সবকিছু হবে, কোনো ফেক কাজ না করে সবকিছু হবে। ঠিক আছে, যদি এরকম কোনো প্রবলেম হলে কি করবেন, আপনি জাস্ট আপনার ইয়াগুলোকে আপনি শেয়ার করবেন। ওকে, আপনার এই গিগটাকে শেয়ার করবেন, ন্যাচারালি হবে। এখন জিনিসটা জন্য ফেক করতে গিয়ে যদি বায়ার ফাইবার তো দেখবে, ফাইবার যদি দেখে যে হ্যাঁ এটা আর্টিফিশিয়াল হয়েছে, হ্যাঁ, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, তখন কিন্তু ফাইবার আপনাকে সাসপেন্ড করতে পারে। হ্যাঁ, যখনই কোনো আনইউজুয়াল কোনো কিছুর কি গন্ধ পাবে বা যখন কোনো কিছুর আজ করতে পারবে, তখন কিন্তু শেয়ার করবে। আচ্ছা, শাওন বলেন, শাওন দেবনাথ লাস্ট পারসন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, গিগ ডিনেট বলতে বুঝলাম না স্যার। না বুঝলে তো কোনো সমস্যা নাই, বুঝলেই সমস্যা। তাহলে গিগ ডিনেট যখন আপনি বুঝেন নাই, সেটা হলো কি, আপনি গুগলে সার্চ করবেন গিগ ডিনেট কাকে বলে। বুঝার পর যখন 80% বুঝবেন, বাকি 20% আমি বুঝিয়ে দেবো। বুঝার জন্য তো গুগল আছে। অনেক কঠিন ভাবে সিগন্যাল দিচ্ছে খালিদ বিন মিজান, এত ডেঞ্জারাস সিগন্যাল কেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, অনেকক্ষণ যাবত করার চেষ্টা বলেন। সেটা হচ্ছে স্যার, ডাটা এন্ট্রির ক্ষেত্রে বায়ারের ইমেল নিয়ে হ্যান্ডেল করা লাগতে পারে। তারপর বায়ারের যে ইমেল আসে, তার অনেকগুলো ধরা যাক ইমেল আসে, হ্যাঁ, সেগুলো নিয়ে আমার কাজ করা লাগতে পারে, বা জুম আইডিতে আমার তার সাথে কাজ করা লাগতে পারে, বা এনিডেস্কে তার সাথে কাজ করা। সংক্ষিপ্ত করেন কোশ্চেনটা। তো তখন আমি এই ইমেল আইডিটা তো আমার লাগবে, তখন তো সে ইমেল আইডিটা দেয় বা আমার ইমেল আইডিতে দেওয়া লাগে, তখন আমি কিভাবে কি কাজটা? কেন ইমেল আইডি লাগবে? আপনি স্ক্রিন শেয়ার করলে আপনি ইয়াতে শেয়ার করবেন, টিম ভিউয়ারে শেয়ার করবেন, ইমেল আইডি তো লাগতেছে না। কেন লাগবে ইমেল আইডি? তার ইমেইলে অনেকগুলো, স্যার একটা কাজ দেখেছিলাম যে তার ইমেল অনেকগুলো আসে, তার ইমেল নিয়ে আমার কাজ করতে হয়। বাবা আচ্ছা, এই প্রসঙ্গের বিষয় হলো শেয়ার করার পরে, তাহলে সেগুলো আপনি ওই লিংকের মাধ্যমে দিবেন, সেগুলো আপনি শীটের মাধ্যমে দিবেন, তাহলে তার সমস্যা নেই। আচ্ছা। এই কোশ্চেনের জন্য এত কঠিন সিগন্যাল? আমি তো মনে হচ্ছিলাম আপনার কোশ্চেনটা কি কোশ্চেন কঠিন থেকে ডেঞ্জারাস ডকুমেন্টের কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ কালকে দেখা হবে, কালকে সকালে দেখা হবে, সকাল 9টায়। রোনেল, আজকে আপনার প্রথম ক্লাস কেমন লাগলো? স্যার ভালো লাগলো। সত্যি ক্লাসের মতো মনে হচ্ছে? হ্যাঁ স্যার। সত্যি কেন মনে হচ্ছে? স্যার আসলে কি বলবো, আসলে আমি হতাশ হচ্ছেন স্যার। চাকরি খুঁজতেছি, চাকরি পাইতেছি না, কি করবো চিন্তা করতেছি। মনে করেন আমি আপনাকে চাকরি দিয়ে দিলাম, আপনার ডিউটি হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা হলো 8 ঘন্টা কাজ হলো কি, আপনি শুধু কম্পিউটারের সামনে বসে থাকবেন, এটাই চাকরি। ঠিক আছে স্যার। এই 8 ঘন্টা চাকরি ডেইলি 8 ঘন্টা আমার চাকরি করবেন। 8 ঘন্টা কি চাকরি করার পরে 1 মাসের মধ্যে যদি আপনার ইনকাম না আসে, তখন আপনি আমাকে বলবেন যে স্যার আপনার কথা মতো তো করছি, এখন আপনি বেতন দেন। আমি বেতন দেবো। শুধুমাত্র চাকরি করার সময় যেভাবে মনোযোগ দিয়ে চাকরি করবেন, চাকরি করার সময় যেভাবে মনোযোগ দিয়ে চাকরি করতেন, মনে করেন যে ফাইবারে কাজ করে এটাই চাকরি, মনে করেন যে আপনি চাকরি পেয়ে গেছেন। কোনো সমস্যা আছে? এখনো যদি আপনি হতাশ থাকেন, হাই আমার চাকরি কই, ঠিক আছে, তার জন্য তো স্যার এখানেই আছে। তার জন্য তো এখানে আসছি স্যার। না ঠিক আছে, এখন কথা হলো, এখন চাকরি নাই, হাই আমার চাকরি কই, এরকম আর কোনো করা যাবে না। মনে করেন যে আপনি চাকরি পেয়ে গেছেন, বলেন আপনি চাকরি পাইছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনার বলেন আপনার চাকরি কি? আমার চাকরি ফ্রিল্যান্সিং স্যার। আপনি যদি চাকরি করতেন, আপনি কত ঘন্টা করে চাকরিতে সময় দিতেন? এখন তো স্যার সকাল আমি স্ট্যান্ডার্ড টাইম ধরলাম যে 9 ঘন্টা, যেকোনো একটা প্রাইভেট চাকরিতে সাধারণত 9 ঘন্টা ডিউটি করতে হয়। 9 ঘন্টা আপনি যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। সকালে যে প্রিপারেশন নেবেন ঘুম থেকে উঠে, এই প্রিপারেশন নেওয়ার সময় দেখে কিন্তু 1.5 ঘন্টা চলে যাবে, প্রায় 2 ঘন্টা তো চলে যাবে। সকালে উঠবেন, ঘুম থেকে উঠার পর থেকে আপনার প্রিপারেশন শুরু, তাই না? সকালে ঘুম থেকে উঠার পর থেকেই আপনার কি চাকরির টাইম আসলে শুরু। যদিও আপনার অফিস 10টায়, কিন্তু আপনার 7টা থেকে কিন্তু কি শুরু, আপনার ব্যস্ততা শুরু না? 7টা আবার ওদিকে চাকরি শেষ করার পর আপনি বাসায় আসবেন,
বাসায় আসতে একটা দখল, বাসায় আসার পর বিশ্রাম নেবেন, বিশ্রাম নেওয়ার পরে কি আপনি তার মানে পুরোটা আমরা আমাদের জব যদি হয় কয় ঘন্টা, 11 ঘন্টা 9 ঘন্টা, তাহলে আমি আগে 1.5 ঘন্টা, পিছনে 1.5 ঘন্টা, আরো 3 ঘন্টা চলে যায়। কত? 9 যোগ 3 কত ঘন্টা? 9 আর 3 হচ্ছে 11, 9 আর 3 হচ্ছে 12 ঘন্টা। তো 12 ঘন্টা চলে যায়, হ্যাঁ, আমাদের জবের ক্ষেত্রে। এখন আমি আপনাকে কাজ দিলাম, আপনাকে আমি চাকরি দিয়ে দিলাম, চাকরি পাইছেন? আপনার চাকরি হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টা, এই 12 ঘন্টা আপনি কি কম্পিউটারের সামনে থাকবেন? পারবেন না? আমি এটা রোনেলের সাথে আমি সবাইকে বলতেছি, সবাইকে আমি চাকরি দিয়ে দিলাম। চাকরি কি শুধু 12 ঘন্টা করে কম্পিউটারের সামনে বসে থাকা। আপনি মনে করেন যে 9 ঘন্টা করে আপনি কি কোন একটা কোম্পানিতে ডিউটি করতেছেন, ওকে? তো 9 ঘন্টার সময় ডিউটি করার জন্য সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আপনার যে ব্যস্ততা, ওকে, সেই ব্যস্ততা নিয়ে আপনি কি থাকবেন, ওকে? একদম মনে করবেন যে কি আপনি অফিসে যাচ্ছেন, অফিস থেকে আসছেন, একদম রাত 8টা বাজে বা 9টা বাজে আপনি কি একটু রিল্যাক্সড হবেন। রোনেল, চাকরি পাইছেন? চাকরি পাইছেন? ডিউটি কতক্ষণ? ডিউটি স্যার 12 ঘন্টা। 12 ঘন্টা ডিউটি, হ্যাঁ। আমি আপনাকে চাকরি দিয়ে দিলাম 12 ঘন্টা ডিউটি, হ্যাঁ। এই 12 ঘন্টা ডিউটি করে প্রতিদিন, 12 ঘন্টা তো না, মানে 9 ঘন্টা প্লাস 2 ঘন্টা আর কি, 3 ঘন্টা, হ্যাঁ। 12 ঘন্টা ডিউটি, হ্যাঁ, ঠিক আছে। মানে আসা যাওয়ার টাইম হলে 3 ঘন্টা আর 9 ঘন্টা হচ্ছে আপনার চাকরি, বুঝছেন তো? হ্যাঁ, এই চাকরি করে এই ডেইলি 12 ঘন্টা আপনি টাইম স্পেন্ড করে যদি আপনি কি 1 মাসের মধ্যে যদি আপনি কত 12,000 টাকা যদি ইনকাম করতে না পারেন, আপনি সরাসরি আসবেন যে স্যার আপনার কথা মতো আমি এই করছি, 12 ঘন্টা করে সময় দিচ্ছি, আমি 12,000 টাকা ইনকাম করতে পারি না, দেন আপনি টাকা দেন, আমি 7 রাত আপনাকে দেবো, ঠিক আছে? তো শুধুমাত্র আমাকে দেখাইতে হবে যে আমি এই কাজ করছি 12 ঘন্টার মধ্যে, আমি এই কাজ করছি। 30 দিনের হিসাব আপনি আমাকে দিবেন, বুঝতে পারছেন? আমি 30 দিনের জন্য 30টা গুগল শিট আমাকে দিবেন। আমি 30 দিনের গুগল শিট আপনার দেখবো যে আপনি প্রথম দিন মাসের 1 তারিখে কি, আজকে 1 তারিখ না, আজকে থেকে আপনার চাকরি করুন, ঠিক আছে? মাসের 1 তারিখ আপনি মাসের 1 তারিখের জন্য একটা গুগল শিট যে স্যার আমি আজকে 1 তারিখে আমি এই কাজগুলো করছি। আমি দেখবো যে 12 ঘন্টার মধ্যে কি এই কাজগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ। 2 তারিখের জন্য আরেকটা গুগল শিট, 3 তারিখের জন্য আরেকটা গুগল শিট, 30 দিনের জন্য 30টা গুগল শিট তৈরি করে আমাকে দেখান, হ্যাঁ। যদি দেখেন যে এর মধ্যে এইভাবে কাজ করে যদি কি আপনার টাকা যদি ইনকাম না হয়, ঠিক আছে, সরাসরি আসবেন, হ্যাঁ। এই যে আমি আপনাকে আমি কথা দিচ্ছি, একদম পাবলিকলি আপনাকে আমি কি কথা দিচ্ছি সবার সামনে, ঠিক আছে? শুধু আপনাকে না, আমি সবাইকে কি এরকম আমি কি কথা দিচ্ছি, সবাই যদি এরকম প্রুফ দেখেন, সেই স্যালারিটা আমার কাছ থেকে নিয়ে যান। তাহলে আমি সবাইকে চাকরি দিয়ে দিলাম। সবাই কি চাকরি পাইছেন? আমাকে একটু হাত দেখান, চাকরি পাইছেন? ভেরি গুড। কত ঘন্টা ডিউটি? আমাকে একটু হাত দিয়ে বলেন কত ঘন্টা ডিউটি? 12 ঘন্টা, 9 ঘন্টা যোগ 3 ঘন্টা, 9 ঘন্টা ডিউটি আর আসা যাওয়ার হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে তো? ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে চাকরি করেন, ঠিক আছে? মাসের কত তারিখে? আগামী মাসের 1 তারিখে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? বাট দেখা করার সময় রিপোর্ট নিয়ে আসবেন, ওকে? আর নিশ্চিত যদি আপনি এইভাবে যদি ট্রাই করেন, এইভাবে যদি জবের মতো করে যদি করেন, একদম আমি নিশ্চিত ভাবে বলতে পারি জব করলে যদি আপনার 12,000 টাকা আসতো, আপনার এখানে 3-12 34,000 টাকা আসবে, 100% কনফার্ম। ম্যাক্সিমাম ছেলে সাকসেস হতে পারে না, এটাকে গুরুত্ব দিতে পারে না, এই কারণে গুরুত্ব কম দেয়, এই কারণে সাকসেস হয় না, হ্যাঁ। আপনি দেখেন একদিনে যদি 12 ঘন্টা হয়, মাসে কত ঘন্টা? 360 ঘন্টা, বিশাল একটা টাইম, ঠিক আছে? বিশাল একটা টাইম, বিশাল কিছু করা যাবে এই 1 মাসের মধ্যেই। সবাই কনফিডেন্স নিয়ে কাজ শুরু করেন, ইনশাআল্লাহ কালকে দেখো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি লিভ করতেছি এখন। দেবদাস আসবে, দেবদাস এসে স্যার একটু আমার ইয়াটা যদি একটু দেখে দিতেন স্যার। আচ্ছা দেখা দেবো, তার আগে একটু আমি দেবদাসকে দেখি। দেবদাস আপনি একটু আসুন স্ক্রিনে। দেবদাস আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছেন, আপনার ওই পেওনিয়ারের ইয়াটা কমপ্লিট, তার আমি দিচ্ছি। হ্যাঁ দেবদাস, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে পেমেন্ট ড্র করবেন না? চাচ্ছিলাম তো, যদি আপনি ফ্রি থাকেন। কত ডলার দেখি? $268 স্যার। মাশাআল্লাহ 280 ডলার। আপনার পেওনিয়ার কি কমপ্লিট? একটু দেখান, একটু জনগণকে দেখান। আপনার পেওনিয়ারের ভেরিফিকেশন সবকিছু ওকে? জি স্যার, দেখেন। আচ্ছা দেবদাস, আপনি কি কালকে সকালে কি আসতে পারবেন? সকালে স্যার সকালে পারবো না, আবার রাত্রে পারবো। সকালে মিটিং আছে অফিসে। তাহলে কালকে করে দিই, হ্যাঁ। আজকে রাত বেশি হয়ে গেছে তো।
কালকে হইলে আরো বেশি জমা হবে, আরো বেশি পাবো। ভেরি গুড এটাই ঠিক হবে ইনশাআল্লাহ। কালকে করে দিতে তাহলে আপনার পেমেন্ট তো কমপ্লিট না? জি স্যার, দেখেন তো ঠিক আছে তো মনে হয়। এই গ্লোবাল পেমেন্ট হিস্ট্রি না ইয়াতা ভেরিফিকেশন সেন্টারে যান না, হিস্ট্রিতে যান। হিস্ট্রিতে আছে স্যার। অ্যাপ্রুভ আপডেট অ্যাড্রেস হেলথ ফটো আইডি অ্যাপ্রুভ। হ্যাঁ সবকিছু ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে? হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট তো অ্যাড করা আছে, একটা ডাচ বাংলা ব্যাংক অ্যাড করা আছে স্যার। অ্যাপ্রুভ হয়েছে? অ্যাপ্রুভ তো দেখাইছে। আর কোনো টেনশন নেই, কালকে তাহলে আরো টাকা আসুক ইনশাআল্লাহ, কালকে আমরা ট্রান্সফার করব। ঠিক আছে না স্যার? এটা হ্যাঁ বরাবর ঠিক আছে, এভরিথিং ওকে। 200 কত ডলার একটু দেখান জনগণকে অ্যামাউন্টটা। স্যার 268 এখন আছে, কালকে করলে আর্নিং এ ক্লিক করেন, আর্নিং এ ক্লিক করে জনগণকে দেখান। স্যার আমার গিগ তো ফাইবার হাইড করে রাখছিল, অনেকগুলো কাজ জমছিল তাই মেল দিছিলাম। ফাইবার বলতেছে যে তোমার অনেকগুলো কাজ আছে তাই তোমাকে হাইড করা হয়েছে। বুঝতে পেরেছি। এই যে $376 আছে, নেট ইনকাম হচ্ছে $268 কি এখন अवेलेबल উইথড্র করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে আরো আসুক, কালকে করে দেব ইনশাআল্লাহ। ওকে তাহলে আপনি তাহলে আচ্ছা আপনি আরেকবার আসেন, আমি আপনাকে রেখে চলে যাচ্ছি। পোস্ট পেয়েছেন? ঠিক আছে আমি তাহলে লিভ করতেছি, সবাই ভালো থাকবেন, কালকে দেখা হবে।